আমাদের যে 180 কোটি টাকা ফান্ড উঠানোর প্ল্যান, এই ফান্ডের আমরা 50% টাকায় আমি কতটা গরু মালিক সেটা আমার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করবে। এখান থেকে 300 কিলো দূর সাউথ সুদানে যাও, প্রত্যন্ত এলাকায় যে দেখবা নীল নদের সোনা উঠাচ্ছে চাকনি দিয়ে, সবার কাঁধে একটা করে AK-47। আমি আপনাকে ইনভেস্ট করবো শেয়ার কিনবো লাভের জন্যই তো। এই লাভটা আমি কোন ফ্রিকোয়েন্সিতে পাবো, মানে বছরগত পাবো বা কি বিষয়বস্তু? মানুষের মধ্যে সার্ভাইভাল ইনস্টিংক্ট বলে একটা জিনিস আছে, যে গতকাল যেমন আজকে সকালে একটা কোশ্চেন দেখলাম, আপনাদের প্রফিট এত কম কেন? একটা বিষয় খেয়াল করলাম যে এখানে যতগুলো সেটেলড বিজনেস আছে সবগুলো আমাদের এশিয়ানদের, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি ওই টাইপের। যে গোত্রের 400 জনের 4000-5000 গরু আছে, বা বিয়ে করতে গেলে 200 গরু দিতে হয়, তাহলে গরুর দাম যদি তুমি $250 করে ধরো, 200 গরুতে প্রায় $50,000, মানে প্রায় 60-70 লাখ টাকা জরুরি। তার মানে এখন যিনি $1000 শেয়ার কিনেছেন, তার শেয়ারের ভ্যালুটা $2000, $2500 হয়ে যাওয়ার কথা। আলমগীর সাবানার মতো স্ক্রিপ্টেড মানে কাহিনী বলেন, 80 কোটি টাকা আমি নিয়ে নামলাম, যে 1 বছর, 5 বছর, 10 বছর পর গিয়ে এটা 100, 300, 400, 500 কোটি টাকা মানে এরকম হয়ে যাবে। তো এগুলো আসলে মানে কিভাবে আপনি ডিপেন্ড করতেছেন বা কিভাবে ভরসা করতেছেন? আমি কি সব জেনে ফেলছি? না। এতক্ষণ তো অনেক কথা বললাম, পাকা পাকা কথা বললাম, ইতিহাসের কথা বললাম। ইতিহাসের কথা বই পড়লেই জানা যায়, কিন্তু অন গ্রাউন্ড বিজনেসের এক্সপিরিয়েন্স। আফ্রিকা যদি কেউ আসতে চায় সবাইকে যে এগ্রিকালচার করতে হবে তা না, বা সবাইকেই যে এখানে এত বড় লার্জ স্কেলে সবকিছু করতে হবে তা না। এরকম কি কি অপরচুনিটিস গুলো আপনি দেখেন? সাপোজ আমার কাছে এখন $5000 আছে, আমি ওই টাকাটা জাস্ট সেভিংস হিসেবে রাখতে চাচ্ছি ব্যাংকে। আমি এই $5000 আপনাকে কেন দিব, ব্যাংকে কেন রাখবো না? আপনি তো চাকরিটা করলেন না, বাট আপনি পরামর্শ দিচ্ছেন চাকরি করতে। আপনাকে চিনে বা আপনাকে ভালোবাসে, সেই থেকে নিছে যে না লোকটা তো ভালো হবে। তো এখন আপনি এই যে 15,000 শেয়ার, যে বিশ্বস্ততা বা বর্ষার যে জায়গাটা আপনাকে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে পালা যাবে। হ্যাঁ মানে ডিরেক্টলি এভাবে যদি মানে ডেস্টিনির মতো যদি আপনি করেন। আমি আছি এখন আফ্রিকা মহাদেশের উগান্ডায়। আপনারা উগান্ডা নামটা হয়তো বা রিসেন্টলি একটু বেশি শুনতেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের খুবই আলোচিত এবং সমালোচিত একজন মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাই। ওয়েলকাম টু মুজাহিদুল ইসলাম মুজাহিদ ভাই, প্রবাসী রেডিও। আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আমি প্রথমে আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের অডিয়েন্সকেও জানিয়ে রাখবো যে উনি বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় হাইফাই শুটিং সেটে উনি পডকাস্টে গেস্ট হয়েছেন অ্যান্ড অংশগ্রহণ করছেন। ইভেন বাংলাদেশে অনেক বড় পর্যায়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে TEDxেও উনি স্পিচ দিয়ে আসছেন। আজকের এই শুটিং সেটটা আপনার কেমন লাগতেছে? খুব আরাম। হ্যাঁ, খুব আরাম। খুব আরাম লাগতেছে না? হ্যাঁ, আগে শুটিং সেটে হতো কি তাপমাত্রা কেমন, 24-এ শীত লাগতেছে, এসি কমাও, এই করো সেই করো। তো এখানে তো ওপেন প্লেস। হ্যাঁ ঠিক আছে, খুব আরাম, খুব আরাম লাগতেছে। মাথার উপর ছাদ আছে। তো আজকে বেসিক্যালি আমরা পডকাস্টটা শুট করতে যাচ্ছি, অনেক কিছু আমরা জানবো। আপনারা ইতিমধ্যে অনেক কিছু জেনেছেন জাহিদ ভাই সম্বন্ধে। আপনারা যারা জানেন না, আপনাদের উদ্দেশ্যে যদি একটু জানিয়ে রাখি, উনি বাংলাদেশে রিসেন্টলি আপনার কয়টা যেন ফার্ম আছেন ওয়েল এস্টাবলিশড? এটা আমাদের নওগাঁতে ফার্ম আছে 35 একরের, গরুর ফার্মার আছে, আমবাগান আছে, ড্রাগন আছে। কফি ট্রাই করছিলাম, ওখানে খুব ভালো হয় নাই। আখের জমি আছে, আমরা ওখানে গুড় তৈরি করি আর কি, নিজেদের আখের নিজেদের। আর ঢাকাতে আমরা স্লটার করে, মানে কষাইখানা, এটা মেরাদিয়ার ওই পাশে ত্রিমোহনীর একটা জায়গা আছে, ওইখানে আমাদের কষাইখানা। আমরা ওখানে গরু নিয়ে এসে ঢাকায় অনলাইনে গরু সেল করি, প্লাস আমাদের 2টা আউটলেট এখন গরুর মাংস বিক্রি চলতেছে, বনশ্রীতে, মোহাম্মদপুরে। আর সম্ভবত মে মাসে 1 তারিখ থেকে আমাদের মিরপুর ব্রাঞ্চ চালু হবে আর কি। সো ওইখানে গরুর মাংস পাওয়া যায়। সামনে আমাদের 1 মাস পর, এটা হচ্ছে আমরা তো এপ্রিলের আজকে 8 তারিখ, সামনের মাসে এই সময় থেকে আশা করি ড্রাগন ফল পাওয়া যাবে। সামনে আম আসতেছে আমাদের, কাঁচা আম, পাকা আম এবং আমের আচারও পাওয়া যাবে আমাদের আউটলেটে আর কি। বাট এটা পুরোটা আমাদের নিজেদের প্রোডাকশন, নিজেদের বাগানের। এখন সর্বশেষ আপনার লেটেস্ট প্রজেক্ট আফ্রিকা। হ্যাঁ, এটাই আসলে প্ল্যান ছিল। এটা 4-5 বছর আগে থেকে বলতেছি, 8-10 বছর আগে থেকে প্ল্যান। বাট প্রস্তুতিটা কত বছর আগে থেকে? 2014 সাল থেকে, 13-14, 10-11 বছর আগে থেকে প্রস্তুতি ছিল যে আপনি আফ্রিকায় এসে একটা ফার্ম করবেন, অ্যান্ড প্ল্যানিংটা শুরু হয়েছে 4-5 বছর ধরে। না, কাজ শুরু হয়েছে 3 বছর, 3.5 বছর হলো আর কি। প্ল্যানটা যখন 12-13 সালে আমি প্ল্যান করলাম, এরপরে গ্রামে চলে গেলাম প্র্যাকটিস করার জন্যে 2014 সালে আগস্ট মাসে। আর তারপরে গ্রামে, আমাদের নিজেদের গ্রামে বগুড়াতে আমরা আমি কাজ শুরু করছি আর কি। এগ্রিকালচার কিছুই বুঝতাম না আর কি, ধারণা ছিল না কোনো রকম।
সো ওইখানে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পরে ধান চাষ, কিছু সবজি, কিছু ছাগল পালছি। ওই সময়টায় 3-4 বছর এটা করছি আর কি। ছাগল পালছি 2.5 বছরের মতো। ধান বা এগুলো শিখছি আর কি। আসলে কিছুই জানতাম না, সবসময় শহরে বড় হয়েছি আর কি। তো শেখার পরে আমরা নওগাঁতে গিয়ে বড় ফার্ম করলাম আর কি। যেমন এখন আমাদের মোটামুটি 100 একরের একটা ফার্ম পরিচালনার অভিজ্ঞতা আছে। সো এখানে তো আরও বড় আর কি। সো এখানকার অভিজ্ঞতাও নিতে হবে। ওই অভিজ্ঞতা দিয়ে আমরা এখানে হয়তো 100-200 একর বা 500 একর পর্যন্ত আমরা এখানে ম্যানেজ করতে পারবো। বাট 5,000 একর এটা ডিফারেন্ট টেকনোলজি। সো আমরা প্রথমে আমাদের অভিজ্ঞতার মধ্যে শুরু করব, তারপরে এক্সটেন্ড করব। বাট আফ্রিকাই বা কেন? এটার অনেক লম্বা উত্তর। আচ্ছা, হোয়াই আফ্রিকা? কেন উগান্ডাই বা কেন? আফ্রিকা, প্রথম কথা হচ্ছে যে এখন যদি আমরা সভ্যতার ইতিহাসের দিকে তাকাই, একটা সভ্যতা 400 বা 500 বছর পর্যন্ত টিকে থাকে। আমরা চীন সভ্যতা বলি, পারসিক সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, তারপরে মিশরের ফেরাউন, দেন মুসলিম সভ্যতা, তারপরে ইউরোপের রেনেসার পর থেকে এখন 500 বছর হচ্ছে আর কি। তো প্রত্যেক 400-500 বছর পরে একটা সাম্রাজ্যের উত্থান হয়, পতন হয় গড়ে। সো গত 800-1000 বছর ধরে আফ্রিকা কিন্তু পিছনে আছে। সো আমরা যদি রেনেসার দিকে তাকাই, রেনেসাতে গ্রানাডাতে পড়াশোনা করতে আসছিল ইউরোপিয়ানরা। ওরা ছিল খুবই অন্ধকারের মধ্যে, পড়াশোনা করতে আসছে, পড়াশোনা করছে, জ্ঞান বিজ্ঞান সহ ফেরত গেছে, এরপরে ইউরোপ আগাইছে। সো আফ্রিকা থেকে কিন্তু দাসদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমেরিকাতে। গত 400-500 বছর প্রচুর স্লেভকে ওরা নিয়ে গেছে। এখন এই ব্ল্যাকরা অভিজ্ঞতা, সম্পদ এগুলো নিয়ে ব্যাক করতেছে। তো এখন আফ্রিকা রাইজ করবে। আমরা যদি বাংলাদেশের কথা ধরি, আমাদের রিসোর্স আমরা প্রায় সব ইউজ করতে শেষের দিকে, অনেকগুলো দেশের রিসোর্স শেষের দিকে। আফ্রিকার সবচেয়ে বড় রিসোর্স যেটা, সেটা হচ্ছে এদের সম্পদ, মিনারেলস আছে, যেটা ইউরোপিয়ানরা নিয়ে গেছে। বাট এখনও জমি যেটা, এখন আমরা যদি 2050 সালের কথা ধরি, তাহলে 900 কোটি লোক হবে। এই 900 কোটি লোকের জন্য খাবার উৎপাদন করবে কে? পৃথিবীর সবচেয়ে সাস্টেইনেবল বিজনেস হচ্ছে এগ্রিকালচার, স্থায়ী। যে লোকটা আজকে মারা যাবে, সেও কিন্তু আজকে সকালে খাবে, কাপড় যদি নাও পরে খাবে। সো সবচেয়ে প্রফিটেবল বলবো না, সবচেয়ে প্রফিটেবল অনেক ধরনের বিজনেস আছে, বাট সবচেয়ে সাস্টেইনেবল বিজনেস হচ্ছে এগ্রিকালচার। সো আমাদের দেশে যদি আমরা চিন্তা করি যে আমরা একটা বড় ফার্ম করবো 5,000 একর, বাংলাদেশে 5,000 একর জমি এক দাগে খুঁজে পাওয়া মানে প্রায় অসম্ভবের কাছাকাছি। এখন থেকে 30-40 বছর আগে হলেও একটা চেষ্টা করা যেত। সো এখন আমরা যদি আমাদের টার্গেট অনুযায়ী কাজ করতে চাই, বড় একটা ফার্ম করতে চাই, তাহলে মানে আফ্রিকা। এখন এখানে আরেকটা কোশ্চেন চলে আসে, ইউরোপে না কেন, বা আমেরিকাতে গেলেও তো 4-5 হাজার একর জমি পাওয়া সম্ভব। যেমন 2 লাখ একর জমি আছে বিল গেটসের, যে বেসিসে সম্ভবত 1 লাখ একর এরকম। এরা সবাই বড় বড় কৃষি জমি কিনে রাখতেছে। তো ফ্যাক্ট হচ্ছে যে আফ্রিকাতে যে রিসোর্স আছে, সামনে যে নতুন জোয়ার আসতে যাচ্ছে আর কি, এটার সাথে আমি থাকতে চাই। হ্যাঁ, এই জন্য ওই দিকে চুজ না করে এইদিকে, মানে এইদিকে কাজ করার অনেক বেশি সুযোগ আছে। আনুমানিক কত বছর পরে জোয়ারের কথা বলতেছেন আপনি? একটা স্টার্স দেই, এটা হচ্ছে একটা দেশে মানে জনসংখ্যা কীভাবে বাড়ে কমে, এটা একটা প্রেডিকশন করে অনেক সময়। গত 15 বছরের জন্মহার, মৃত্যুহার, কত ইয়াং পিপল আছে। যেমন পৃথিবীর মধ্যে সবচেয়ে ইয়াং পিপলের দেশ হচ্ছে উগান্ডা। 72% লোকের বয়স 25 বছরের নিচে, 72%-এর। এখানে আবার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জন্মহার। একটা মেয়ে কতগুলো বাচ্চা জন্ম দিচ্ছে। যদি আমরা চায়নার কথা ধরি, এটা 0.8, একটা মেয়ে একটা বাচ্চা জন্ম দিচ্ছে না, একটা বাচ্চা কম দিচ্ছে। বাংলাদেশে 1.8, দুটো বাচ্চা জন্ম দিচ্ছে না, দুটো বাচ্চা কম জন্ম দিচ্ছে। তো এই প্রেডিকশনগুলো থেকে দেখা যাচ্ছে যে এখন 4.80 কোটি জনসংখ্যা উগান্ডার, এটা 2050 সাল আস্তে আস্তে 15 কোটি হবে, এটা প্রেডিকশন। সেক্ষেত্রে এই যে এতগুলো জনসংখ্যা তৈরি হবে, তো লোকালি তো অনেক বড় একটা চাহিদা তৈরি হবে। এখন আমরা তো জানি যে কৃষিকাজে ওয়ার্ল্ডের পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একটা জাতি আমরা বাংলাদেশি। আমরা কৃষিকাজে আসলেই ওয়ার্ল্ডের মধ্যে সেরা একটা জাতি। আমাদের কিন্তু যথেষ্ট জমি নিয়ে কাজ করার সুযোগ নাই বাংলাদেশে।
একজন শুরু করবে 100 200 400 500, ওকে, দ্যাটস ইট। কিন্তু যদি সে আরও বড় কিছু করতে চায়, আরও বড় কাজ করতে চায়, তার এখানে অনেক সুযোগ আছে। তো এই জন্যে উগান্ডাতে আবার এগ্রিকালচার সুযোগ, একমাত্র সুযোগ আছে ব্যাপারটা এরকম না, অন্যান্য বিজনেসের সুযোগ আছে। আমি এগ্রিকালচার চুজ করছি। দ্যাটস ওয়াও। তো আফ্রিকা মানে বিশেষ করে আমি তো প্রায় 3 বছর 3.5 বছর যাবত আফ্রিকার বিভিন্ন অজপাড়া গাঁগুলোতে আমার যাওয়া হয়। প্লাস আমাদের দেশে যে মানুষরা এই আফ্রিকাটাকে দেখে, ওনাদের যে মতামত বা কমেন্টস গুলো দেখি, সেই থেকে যেটা বোঝা যায় আসলে আফ্রিকা মানে আফ্রিকা যাওয়াটা পৃথিবীর সবচেয়ে মানে 5টা যদি বোকামি কাজ মনে করি বা আত্মঘাতী কাজ মনে করি, উদ্যোগ মনে করি, তার মধ্যে একটা হচ্ছে অ্যাজ এ প্রবাসী আফ্রিকা যাওয়া। বা আফ্রিকা নামটা শুনলে আমরা শুনি যে ওইখানে খুন হয়, গুম হয়, মানুষ মেরে ফেলে, চাঁদাবাজি, এই সমস্ত বিষয়গুলো আফ্রিকা হয়ে থাকে। আফ্রিকাটাকে আমরা এভাবেই ঠিক চিনে থাকি। বাট এই ক্ষেত্রে আপনি কি এমন মনে করলেন, বা আপনার মধ্যে এই ভীতিটা কেন আসলো না, বা আপনি এখানে কি ফিউচারটা আপনার কাছে মনে হলো, ওই যে আফ্রিকা বলতে যে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, ওইটা আপনার চোখে লাগেনি? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং তথ্য হচ্ছে যে আফ্রিকাতে 54টা দেশ। 54টা দেশের মধ্যে, যেমন আমরা বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট, সব জেলার লোক তো একরকম না। হ্যাঁ, একজন চিটাগং ইউনিয়নের সাথে একজন কুড়িগ্রামের লোকের স্বভাব চরিত্র, সামাজিক স্ট্যাটাস অথবা নিরাপত্তা, ঝগড়াঝাটির অভ্যাস, পজিটিভ নেগেটিভ অনেক কিছু মেলে না। তো আফ্রিকা মানে হচ্ছে কিন্তু বিশাল মহাদেশ। এশিয়ার পরে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কিন্তু আফ্রিকা। পুরো ইউরোপকে যোগ দিলেও, মানে পুরো ইউরোপ তারপর রাশিয়াকে যোগ দিলেও আফ্রিকা তার চেয়ে বড়। ম্যাপে আমরা ভুল দেখি আর কি। হ্যাঁ, এখন ম্যাপে যদি দেখি সাইবেরিয়ার এই প্রান্ত থেকে মস্কো ওই পর্যন্ত 6000 কিলোমিটার, আর ইথিওপিয়ার এই প্রান্ত থেকে ওই পাশে হচ্ছে 7000 কিলোমিটার। অথচ ম্যাপে দেখা যায় যে রাশিয়া এত বড়, আফ্রিকা এতটুকু। কিন্তু আফ্রিকা কিন্তু রাশিয়া যতখানি চওড়া ম্যাপে দেখা যায় তার চেয়েও চওড়া। আবার দৈর্ঘ্যের দিকে অনেক বেশি, এই মাথা থেকে ওই মাথা। তো ফ্যাক্ট হচ্ছে এই 54টা দেশের মধ্যে সব দেশ একরকম না। কঙ্গো একরকম, মরিশাস আর একরকম, মরক্কো কিন্তু একটা আফ্রিকান দেশ, লিবিয়াও আফ্রিকা দেশ। এখন লিবিয়া যদি ধরি বা মরিতানিয়া ধরি, পুরো সাহারা মরুভূমি। কিন্তু যদি তুমি কঙ্গোতে আসো, কঙ্গো কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সবচেয়ে ঘন রেইন ফরেস্ট। কঙ্গোর বন যেটা বিশাল বড়, আমাজনের পরে দ্বিতীয় বৃহত্তম। এখন কঙ্গোতে নিরাপত্তা নাই, সাউথ আফ্রিকাতে আমি নিরাপত্তা নাই মনে করি, ডাকাতি হয় মানুষ যেটা মনে করে। এখন ব্যাপারটা হচ্ছে চন্দনাইশ, চিটাগাংয়ের কিছু মানুষজন বা নোয়াখালী এই এলাকার লোকজন সবসময় অ্যাডভান্স। ওনারা সাউথ আফ্রিকাতে গিয়ে ব্যবসা শুরু করছে, ওনাদের দোকানে ডাকাতি হয়েছে, এই খবরটা ছড়ায় গেছে যে কি হয়েছে, সাউথ আফ্রিকাতে এটা হয়েছে। এখন সাউথ কথাটা চলে গেছে, আফ্রিকাতে দোকান লুটপাট হয়। এখন সাউথ আফ্রিকার একটা দোকানের ছবি যদি দেখো, সামনে গ্রিল লাগানো, তাই না? এখন তো তুমি উগান্ডাতে ঘুরছো, একদম প্রত্যন্ত এলাকার একটা যে দোকান অথবা রাজধানীর দোকান, এটাকে একদম শাটার উঠানো না, সাউথ আফ্রিকার মতো তো জেলখানার মতো করা না। তার মানে হচ্ছে এখানে নিরাপত্তার অভাব নাই। এখন সেফটি ইন্ডেক্সের কথা যদি ধরি, তাহলে ইস্ট আফ্রিকার দেশগুলো খুবই সেফ। হ্যাঁ, উগান্ডা কোনো সমস্যা নাই, রুয়ান্ডা খুবই সেফ। সেফটি ইন্ডেক্সের দিক থেকে যদি চিন্তা করো, একজন ট্যুরিস্ট পৃথিবীতে সেফটি ইন্ডেক্স, ট্যুরিস্টের সেফটি ইন্ডেক্স আছে, ট্যুরিস্টের 6ষ্ঠ সেফেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, 6ষ্ঠতম। আমেরিকাও এর পিছনে আছে, এরকম আরও অনেকগুলো ইউরোপিয়ান দেশ এদের পিছনে আছে। হ্যাঁ, সো আফ্রিকা মানে হচ্ছে কঙ্গো না, আফ্রিকা মানে হচ্ছে সাউথ আফ্রিকা না। আফ্রিকা 54 দেশ, 54টা দেশের মধ্যেও 2600 উপজাতি আছে, এবং এদের প্রত্যেকের স্বভাব চরিত্র একজনের সাথে আরেকজনের আলাদা। রাইট। এবং প্রতি 100 কিলোমিটার আফ্রিকা উত্তর মানে পূর্ব পশ্চিমে লম্বা না, কিন্তু আফ্রিকা হচ্ছে উত্তর দক্ষিণে লম্বা। সূর্যের অবস্থানের কারণে ধরো সাইবেরিয়ার একটা লোক ব্যাপক কাপড় চোপড় পরছে, -70 ডিগ্রি, ও যদি 6000 কিলোমিটার জার্নি করে পশ্চিমে যায়, মস্কোতে পৌঁছে, ও নিজের দেশেই আছে, ওর কাপড় চোপড় কিন্তু একই রকম কাপড় চোপড় পরে থাকতে হবে। এখন তুমি আমি কি পরে আছি, টি শার্ট, পাতলা টি শার্ট, সুন্দর বাতাস, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে নর্মাল ন্যাচারাল এসির মধ্যে আছি আমরা, তাই না? কোনো রকম গরম নাই। আমরা জাস্ট এখান থেকে 100 কিলো উত্তরে যাও, গরম। সুদানে যাও, খুলে রাখতে হবে, মরুভূমি, বেশি দূর না। তো প্রতি 100 কিলোমিটার পরপর আফ্রিকাতে তোমার হচ্ছে সূর্যের অবস্থানের কারণে ভাষা, খাবার
খাদ্যাভ্যাস সব কিছু। তুমি তুমি আর আমি যদি আজকে এই মুহূর্তে ফোর্ট পোর্টালে যাই অথবা রুয়ান্ডাতে যাই, জ্যাকেট পরতে হবে। করতে হবে, হ্যাঁ। এই দেশেই এখান থেকে যদি আমি মানে 300 কিলো পশ্চিমে যাই, জ্যাকেট পরতে হবে তোমার। হুম আবার এখান থেকে 100 কিলো উত্তরে যাও, এটাও খুলে রাখতে হবে। হুম তো ফ্যাক্ট হচ্ছে আফ্রিকা খুবই বিচিত্র দেশ। এখন এই 154টা দেশে মানে 54টা দেশের মধ্যে মানুষের এই যে চিন্তাভাবনা, নিরাপত্তা পুরোই আলাদা। তো আফ্রিকা মনে করলেই মানে যদি কেউ মনে করে আফ্রিকা মনে করলে এটা মনে করার কারণ নাই যে এখানে খুন জখম হয়। 54 দেশের মধ্যে 5-7টা দেশ অনিরাপদ, ম্যাক্সিমাম দেশই নিরাপদ। তো এখানে আমি আপনার আরো অনেক কথাবার্তা শুনছিলাম বিভিন্ন পডকাস্টের মাধ্যমে। আপনি অনেক জ্ঞানী এবং অনেক নলেজ আপনি রাখেন, অ্যান্ড পরিসংখ্যান নিয়ে আপনি আগানোর চেষ্টা করবেন। তো আপনি সবসময় এক একটা দেশের 50 বছর 100 বছর পিছনের ইতিহাস কেমন ছিল, সেই থেকে ওই জাতিটার নেচার কেমন, ওইটা আপনি ফিল করার চেষ্টা করেন, সেই অনুযায়ী আগ বাড়ানোর চেষ্টা করেন। তা আপনি যে এই উগান্ডাটা চুজ করলেন আজ থেকে প্রায় এই কত 50 বছর আগে মেবি, এই সেই উগান্ডা যে উগান্ডা থেকে প্রায় 40, 50, 60 হাজার এশিয়ান বা বিদেশিদেরকে বের করে দিয়েছিল 90 দিনের ভিতরে। আপনি সেই উগান্ডা চুজ করলেন, অ্যান্ড ওই স্টোরিটা আপনি কিভাবে নিয়েছিলেন? আসলে পৃথিবীর সব দেশেই কিছু ভালো মানুষ আসে, কিছু খারাপ মানুষ আসে। যেমন পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টো আসছেন, যে আমাদের মানে গণহত্যা চালাইছে আমাদের দেশে। আমরা তাকে অপছন্দ করি, ঘৃণাও করি। আবার ওখানে ইমরান খানও আছে। আমাদের বাংলাদেশে জিয়াউর রহমান আছে, কেউ কেউ জিয়াউর রহমানকে অনেক পছন্দ করে, কেউ মুজিবকে অনেক পছন্দ করে। এখন ডক্টর ইউনূস আছেন, মাঝখানে যিনি আছেন ছিলেন তাকে আমরা অনেকেই পছন্দ করতে পারি নাই তার কিছু শেষের কারণে। তো ফ্যাক্ট হচ্ছে এদেশেও যে সব মানুষই ভালো হবে এটা বলা যাচ্ছে না। তো ওই সময় যেটা হয়েছিল, যে প্রশাসক ছিলেন উনি ডিক্টেটর, উনি ভারতীয়দেরকে বের করে দিয়েছিলেন। এই দেশের জিডিপির 70% প্লাস জিডিপি ভারতীয়দের দখলে। এখানে সবচেয়ে প্রত্যন্ত এলাকার একটা শহরে যাবা, ওখানকার জেনারেল স্টোর অথবা হার্ডওয়্যার স্টোর গুজরাটিদের। দেখছি আমি। যত ধরনের বড় ব্যবসা, বড় রিসোর্ট গুজরাটিদের, বড় চা বাগান গুজরাটিদের। ইভেন উগান্ডার রিচেস্ট পারসন সে ইন্ডিয়ান। সো এবং তুমি যত বড় বড় 40,000 50,000 একরের, আমরা তো 5,000 একর ছোট্ট একটা ফার্ম। এই উগান্ডার হিসেবে, বাংলাদেশ হিসেবে 5,000 শুনলে অনেক কিছু মনে হয়, উগান্ডার হিসেবে আমি সি গ্রেডে পড়ে আছি। হ্যাঁ, 3য় শ্রেণীর একটা ফার্ম আর কি আমরা হতে যাচ্ছি। 50,000 60,000 70,000 একরের এখানে আখের জমি আছে। তো এই যে এত বড় বড় ফার্ম, এই বিজনেসগুলো চালানোর জন্য একটা অভিজ্ঞতা লাগে, তাই না? এখন আমাকে যদি ডক্টর ইউনূসের পজিশন নিয়ে বসানো হয়, আমি একদিনের মধ্যে সব এলোমেলো করে ফেলবো। একটা মানুষ যতই জিনিয়াস হোক না কেন, হ্যাঁ, সে কিন্তু তার অভিজ্ঞতা বাইরে একটা কাজে হাত দিলে সে সাকসেসফুলি হবে না। হ্যাঁ, তো যখন ভারতীয়দের বের করে দেওয়া হলো 75 সনের দিকে, যতগুলো বিজনেস ছিল পরবর্তী 6 মাসে সব মুখ থুবড়ে পড়ছে, অভিজ্ঞতা না থাকার কারণে। তারা তো এই ব্যবসাগুলো অভিজ্ঞ না, চালাতে পারে নাই, এবং পুরো অর্থনীতিটা প্রায় ধ্বংসের উপক্রম হয়েছে। এরপরে যখন বর্তমান যিনি এখন সরকার প্রধান এখানে উগান্ডার, উনি যখন ক্ষমতায় আসলেন, উনি এই ভারতীয় মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে ওনাদেরকে আবার নিজের দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, যে যেন ব্যবসাটা আবার চলতে পারে। বর্তমানে যে প্রেসিডেন্ট আছে ওনার সবচেয়ে বড়, মানে আফ্রিকার মতো একটা দেশে রাজনীতির যে অবস্থাটাকে স্থিতিশীল রাখাটা একটা বড় সাকসেস। দেখো, এই যে তোমাদের বর্তমানে মোজাম্বিকে যে অভিজ্ঞতাটা হলো, সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার আসছে, নিরাপত্তার অভাব। কিন্তু যদি একটা শক্ত লোক থাকতেন যে 40-50 বছর ধরে মোজাম্বিককে এক জায়গায় ধরে রাখতে পারে, তাহলে মোজাম্বিকের যত রিসোর্স আছে তাহলে এটা কত ডেভেলপ হইতো। যেমন রুয়ান্ডায় যেটা হয়েছে, পল কাগামে ওই দেশটাকে বিজনেস ইন্ডাস্ট্রি 37তম দেশ বানাইছেন, উনি লম্বা সময় ধরে এখানে আছেন। তো এই দুই জায়গা মিলিয়ে দেখা যাচ্ছে যে এইখানে অনেক ভালো একটা সুযোগ আছে। এক্সপানশন যেটা হয়েছিল, ওরা অলরেডি জানে যে যারা ব্যবসায়ী আছে তাদেরকে বের করে দিলে কি সমস্যা হয়। তাদের একটা জেনারেশন পার হয়ে গেছে যাদের এই ধরনের ভায়োলেন্সের অভিজ্ঞতা নাই। তুমি কতদিন হলো এখানে ঢুকছো?
মাসের কাছাকাছি। মাসের কাছাকাছি। তুমি রাস্তাঘাটে অথবা অন্য কোথাও কাউকে ঝগড়াঝাটি করতে দেখছো রেগে গিয়ে? দেখি নাই। 4 মাস হলো আমিও দেখি নাই। ইভেন 3 বছর ধরে আছেন না, ওনার কাছ থেকে শুনলাম যে দেখে নাই। সো এরা স্বভাবগতভাবেই আগের যে ব্যাপার ছিল, মানে ভায়োলেন্সটা কিন্তু আর শেখার বিষয়। একটা জেনারেশন এটা পার করে ফেলছে। নিউ জেনারেশন যারা ইয়াং, এরা কিন্তু অনেক পরিশ্রমীও, হার্ড ওয়ার্কিং। কাউকে দেখবা, যখন আমাদের ইব্রাহিম দেখতেছো তো কদিন ধরে আমরা একসাথে আছি, খুবই হার্ড ওয়ার্কিং। সো নিউ জেনারেশন অনেকে খুবই হার্ড ওয়ার্কিং। সো এই জায়গাগুলোতে ইয়াং পপুলেশন হার্ড ওয়ার্কিং এবং রাজনৈতিক স্থিতিশীলতা এখন এখানে আছে। পরবর্তীতে কে আসবেন সেটাও অনেকটা নিশ্চিত। সো রাজনৈতিক স্থিতিশীল থাকার একটা দেশের উন্নয়নের জন্য প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা কিন্তু এখন এখানে আছে এবং নিরাপত্তাও আছে। আমরা যে এই যে এখানে বসে আছি, এখানে কিন্তু কোনো রাখালকে দেখবে না যে AK-47 কাঁধে নিয়ে গরু চড়াচ্ছে। এখান থেকে 300 কিলো দূর সাউথ সুদানে যাও, প্রত্যন্ত এলাকায় যে দেখবা যে গরু চড়াচ্ছে অথবা তোমার নীলনদের সোনা উঠাচ্ছে চাকনি দিয়ে, সবার কাঁধে একটা করে AK-47। ওইখানে নিরাপত্তার অভাব আছে, ওইখানে প্র্যাকটিস আছে, এখানে নাই। সাউথ সুদানের একটা সুন্দর মানে খুব ডিপ একটা স্টোরি আছে, যেটা আমি আপনার কাছ থেকে সেদিন একটুখানি শুনছিলাম, যে পানি নিয়ে আফ্রিকার বিভিন্ন জাতিগুলোর মধ্যে যে মেন ইস্যু, সেটা হচ্ছে পানি নিয়ে তাদের মধ্যে যে অন্তর্কুন্দলটা, এটা যদি একটু বলতেন। এটা বিভিন্ন দেশে দেখা যায়। সাউথ সুদানে 2টা গোত্র মেইনলি আছে, যে 2টা গোত্র নয়ার আর মুন্ডারি। এরা তো নোম্যাডিক, ওই 400-500 জন পুরো ফ্যামিলি শুধু একসাথে মুভ করে আর কি। সো এটা একটা গোত্রই ধরে আর কি। ধরো 400 জন বা 500 জন মিলে, আমি নয়ার গোত্রের একজন। আমাদের অ্যাসেট ল্যান্ড না, আমরা তো কোনো জায়গায় স্থিরভাবে থাকি না। ল্যান্ডের উপর যে মানে ল্যান্ড নিয়ে যে বসে থাকা যায় এটা তো আমি জানিই না। আমার অ্যাসেট হচ্ছে গরু, আমার সোশ্যাল স্ট্যাটাস হচ্ছে গরু। আমি কতটা গরু মালিক সেটা আমার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করবে। এখন আমরা 500 জন যদি আমরা থাকি, তাহলে হয়তো আমাদের হয়তো 4000 গরুর একটা পাল নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। কখনো হয়তো পূব দিকে যেতে যেতে হয়তো ইথিওপিয়ার সীমান্ত পার হয়ে গাম্বেলাতে চলে যাচ্ছি। আবার গাম্বেলাতে যখন ভালো খাবার দাবার খাওয়ায়, ঘাস টাস ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে আবার কখন যে বর্ডার পার হয়ে পাশে আসতেছি আমিও জানি না। সো ড্রাই সিজনগুলোতে, রেনি সিজন যেটা হয় আর কি, বছরে 2 বার, রেনি সিজনগুলোতে পাহাড়ে চলে যায় এরা গরু নিয়ে, একদম সেন্টার দিকে চলে যায়। এখন দেশটার মধ্যে তো নীলনদ গেছে, হোয়াইট নাইল। তো এই নীলনদে যখন ড্রাই সিজন আসে তখন তো গরুকে পানি খাওয়াতে হবে। এখন নীলনদের পাশ দিয়ে যে পাহাড়ে যত গোত্র আছে, 4000-5000 গোত্র এক একজনের, মানে গরু এক এক গোত্রের, সবটা নিয়ে তারা নীলনদের পাড়ে আসে। এখন যখন পাড়ে আসে তখন এক গ্রুপ আর এক গ্রুপের সাথে দেখা হয়, ঝগড়াঝাটি হয়। এখন ধরো আরেকজনের গরু আমি নিয়ে আসছি। এখন ধরো তুমি আমি কাজিন, ঠিক আছে, আমি বিয়ে করতে চাই নয়ার গোত্রের আমি, তাহলে আমি কি করব? আমি তোকে বলবো যে চল আজকে রাতে রেড দিই। কি রেড দিই? এখন আমি ধরো যে মেয়েটাকে পছন্দ করছি, সেই মেয়েটা হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি লম্বা, 6 ফিট 7 ইঞ্চি লম্বা। ওরকে যখন আমি যদি বিয়ের প্রস্তাব দিতে চাই, তাহলে ও বলবে যে ওর বাবাকে, ওই মেয়ে হয়তো বলবে যে আবার গোত্র দাবি করবে যে ঠিক আছে তুমি 200 গরু দিতে হবে। মানে একটা মেয়েকে বিয়ে করতে গেলে ছেলেকে উল্টা দিতে হবে যৌতুক, যেটা হচ্ছে গরু দিতে হবে, মানে ছেলে মেয়ে পক্ষকে দিবে, গরু দেবে। এবং এই গরুটা কিন্তু তোমার হলে চলবে না, আমার কাছে টাকা আছে আমি 200 গরু কিনে নিয়ে দিচ্ছি, এটা হবে না। অন্য গোত্রের কাছ থেকে গরু রেট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন তুমি আমার চাচাতো ভাই, আমরা 20-25 জন ভাই অস্ত্রপাতি নিয়ে একসাথে গিয়ে এটা রেট দিয়ে নিয়ে আসেন, নিয়ে আসলাম। হ্যাঁ, তো আমার কাছ থেকে যেটা আছে ওইটা দিলে হবে। তুমি যেতে বাধ্য। আচ্ছা, কারণ তোমার বিয়ের সময় আমাকে তো লাগবে, ঠিক আছে। সো এইটা এখন নীলনদের এটা বিয়ের পার্ট, সিচুয়েশন চেঞ্জ হচ্ছে। এখন নয়ারা কিন্তু গরিব না। এখন ধরো যে গোত্রের 400 জনের 4000-5000 গরু আছে, বা বিয়ে করতে গেলে 200 গরু দিতে হয়, তাহলে গরুর দাম যদি তুমি $250 করে ধরো, 200 গরুতে প্রায় $50,000, মানে প্রায় 60-70 লাখ টাকা যৌতুক দিতে। সো তো গরুগুলা পালে বেসিক্যালি ওদের ওই অ্যাসেট হিসেবে পালে, মানে বেচা কেনা করবে বা এটা খুবই দেখো, এখন থেকে 40 বছর আগেও যদি ধরো এক পরিবার আরেক পরিবারে বিয়ে করতে যাইতো, মেয়েদের মুরব্বীরা তো মেয়ে দেখতে যেত, মেয়ে দেখতে যেতে কারো কারো দায়িত্ব থাকতো মেয়েকে ভালো মতো দেখো, কারো কারো দায়িত্ব থাকতো তুমি যখন বাড়ির ভিতর দিয়ে যাবা
কোনো একটা নাটক করে তুমি বাথরুমে যাবা, ঠিক আছে, যাতে বাথরুমটা দেখে আসতে পারো। সে ভেতরে ঢোকার পরে দেখবে যে তার খড়ের পালা কয়টা, ঠিক আছে। এখন পাত্রীপক্ষ বলতেছে যে আমাদের 200 বিঘা জমি আছে, তার 200 বিঘা জমি হলে তো 10টা খড়ের পালা থাকা দরকার, গোয়াল ঘরে তো 50টা গরু থাকা দরকার বা 30টা গরু থাকা দরকার। আগে তো এরকমই ছিল, গৃহস্থ বাড়ি এরকম ছিল আর কি। তো হ্যাঁ, তো এই যে কয়টা খড়ের পালা সেটা তার সামর্থ্যের, সে গৃহস্থতা ধনী কিনা এই সামর্থ্য প্রমাণ দিচ্ছে। সে কতটা অভিজাত তার বাথরুম দেখে টের পাওয়া যাচ্ছে। সে খাবার যখন দিচ্ছে সেখানে দস্তরখান পেরে দিচ্ছে কিনা, সে দস্তরখানে হচ্ছে সুইয়ের ভালো করে সেলাই করা, নেকসুই কাঁথার মতো সেলাই করা আছে কিনা। মানে এই বাড়ির সম্ভ্রান্ত বংশের মানুষরা, মেয়েরা ভালো সুই সুতার কাজও জানবে। যেমন আমার নানি আর মার হাতের কাজ দেখলে টাসকি খেতে হবে। একদম নকশি কাঁথা, বিভিন্ন নকশা করা। হ্যাঁ, আমি যখন হব ছোটোবেলায় আমার কাঁথা দিছিল নানি, এগুলো এখনও আছে। এগুলো হচ্ছে সম্ভ্রান্ত বংশের একটা প্রতীক। সাউথ সুদানে তোমার সম্ভ্রান্ত মানে হচ্ছে তার গরু থাকবে, তার কতগুলো গরু আছে, এটা হচ্ছে তার সম্মানের। তোমার 2000 একর জমি আছে, থাকতেই পারে, বাট তোমার 200 গরু আছে, ওকে। তোমার 2000 গরু আছে, হ্যাঁ ঠিক আছে। তোমার 2000 না 2 লাখ একর ডাজন্ট ম্যাটার, কারণ ওই জমির মালিকানা ওইভাবে এখনও। হ্যাঁ, তবে এখন মানুষ আস্তে আস্তে চালাক হচ্ছে, এখন জমি তাদের জমি হচ্ছে আলাদা আলাদা ইয়ে করতেছে, এইভাবে চলতেছে এইটা আর কি। তো এই পানির সমস্যা, যদি হাইল্যান্ডে পানির সমস্যার সমাধান করা যায়, লেক বানায় ফেলা যায়, এটা আমার আইডিয়া। যদি লেক বানায় ফেলা যায় তাহলে হয়তো এরা ওই ড্রাই সিজনে নীল নদের পাড়ে আসবে না, ওদের ঝগড়াঝাটি অনেকটা মিটে যাবে। এটাই হচ্ছে মেইন তাদের সব বিভিন্ন গরু, ওদের মেইন ইস্যু অনেকটা গরু আর পানি। মানে পানি খাওয়াইতে গেলেই তাদের সাথে ওই যে এক গুরুত্বের সাথে দেখা হয়, ওইখানে তাদের ক্লাস। সাউথ সুদান খুব উর্বর দেশ, একটু গরম, বাট এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা বা নিরাপত্তা, যেমন এই যে আমরা নিরাপত্তার কথা একটু আগে বলছিলাম, যে সাউথ সুদানের কান্ট্রি সাইডে সেফটি একটা বিগ ইস্যু। হ্যাঁ, কঙ্গো খুবই উর্বর একটা দেশ, পৃথিবীর অন্যতম সেরা উর্বর একটা দেশ। হ্যাঁ, শুধু কঙ্গোতে যদি চাষাবাদ করা যায় তাহলে পৃথিবীর অনেক কয়েকটা দেশ খেতে পারবে। কিন্তু কঙ্গোতে তো ওই রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল কারণে, খনি দখলে সেই গোত্রগত যে সমস্যাগুলো আছে সেগুলোর কারণে সেফটি। বাট উগান্ডা সেফ, এখানে আপনার তানজানিয়া সেফ, রুয়ান্ডা সুপার সেফ। এখানে আপনার দেখা মতে আপনি বাংলাদেশি হিসেবে এখানে এগ্রিকালচার নিয়ে আপনি আসতেন, আপনি তো অবশ্যই দেখছেন এখানে অন্যান্য বিদেশিরা আছে কিনা বা তাদের কি অবস্থান দেখলেন আপনি? এখানে না শুধু আফ্রিকা, আশেপাশে পূর্ব আফ্রিকায়, পুরো দেখো মোজাম্বিকে কিন্তু অনেক ইন্ডিয়ান তুমি চোখে পড়ছে, তাই না? পূর্ব আফ্রিকায় আসলে মানে আমাদের ইতিহাস অনেক আগের, আমাদের বলতে ভারতবর্ষের কথা বলছি আর কি, বিশেষ করে গুজরাটিদের কথা বলতেছি। তো এখানে নাইরোবি থেকে মোম্বাসা বন্দর পর্যন্ত, মোম্বাসা বন্দর তো অনেক পুরান একটা বন্দর, দারুসালাম বন্দর 1000 বছরের পুরানো একটা বন্দর আর কি। যদিও আফ্রিকার এই সাইডে মিশর থেকে শুরু করে লাস্ট মাথা পুরোটাই তো কোস্ট লাইন, সমুদ্র আছে, বাট নাব্যতা সংকটের কারণে বড় বন্দরগুলো অল্প। সো এই এলাকার মধ্যে যেমন মোম্বাসা, ওই পাশে হচ্ছে দারুসালাম। তো এই দুই বন্দরের ক্ষেত্রেই যখন ইংরেজরা তো কেনিয়ার দখলে ছিল আর কি, কেনিয়া ইংরেজদের দখলে ছিল। তো কেনিয়ার মোম্বাসা থেকে নাইরোবি পর্যন্ত রেল লাইন করার জন্য 30,000 গুজরাটিকে ইংরেজরা নিয়ে আসছিল 1900 সালের দিকে। 30,000, এই 30,000-এর মধ্যে কাজ শেষ হওয়ার পর ওরা যখন দেখলো এই দেশে এত রিসোর্স এবং যারা কাজ করতে এত দূরে আসছিল, কালাপানি পার হয়ে, সময় তো একটা কুসংস্কার ছিল ভারতে, কালাপানি পাড়ি দেওয়া যাবে না, তো ওরা আসছিল আর কি। তো আসার পরে 3,000 ফেরত গেছে, বাকি 7,000 এখানে রয়ে গেছিলো, যারা পরবর্তীতে নাইরোবিতে এদিকে কাম্পালা এবং পুরো পূর্ব আফ্রিকাতে ছড়ায় গেছে। যেহেতু সেটেলার ছিল, তারা নতুন দেশে আসছে, অধিক পরিশ্রম করছে, চালাকি বা হচ্ছে ব্যবসায়িক মাইন্ডসেট, বেশি পরিশ্রম করার মেন্টালিটি, সব দিকে তারা আগায় ছিল, যে কারণে তারা এখানে এসে নতুন নতুন সুযোগগুলো দখল করতে পারছে আর কি। তো এইখানে যেটা ভারতীয়, বিশেষ করে গুজরাটি প্রচুর, একদম প্রচুর বলতে রাজধানীতে শুধু না, তুমি প্রত্যন্ত যে কোনো শহরে যাও, শহরের সেন্টারে সবচেয়ে বড় বিল্ডিংগুলো ভারতীয়দের। তুমি টরোতে যাও, এম্বালে যাও, ফোর্ট পোর্টালে যাও, অথবা গুলুতে যাও, লিরাতে যাও, সব জায়গায় মেইন যতগুলো বিজনেস আছে সব ইন্ডিয়ানদের দখলে, ভারতীয়দের দখলে।
আর গুজরাটিদের আসলে এদিকে আসার ইতিহাস আসলে এই যে 1900 সালের দিকে যেটা বললাম ওটাই শুধু না, তারা এটা 1400-1500 সালের দিক থেকেই গুজরাট থেকে, যেমন গুজরাটে কিন্তু 47টা বন্দর আছে, এদিকে বন্দর আছে অল্প কয়টা, 47 কি 41 এরকমের 40+। হ্যাঁ, ওই বন্দরগুলো থেকে কিন্তু তারা 1400 সালের পর থেকে 1500 সালের দিক পর থেকেই কিন্তু এদিকে বাণিজ্য করতে আসতো। ওরা ওখান থেকে কাপড় নিয়ে আসতো, লবণ নিয়ে আসতো। ভারতের কিন্তু 70% থেকে 70% কি 80% মানে অনেক বড় সংখ্যক লবণ যেটা, এটা কিন্তু গুজরাটি উৎপাদন হয়। আবহাওয়াগত কারণে, ভৌগোলিক কারণে ওদের ওখানে লবণটা উৎপাদন হয়। ভারতের লবণের 70-80% গুজরাট থেকে সরবরাহ করে। পরবর্তীতে ওরা এখন যেটা হয়েছে 70-80 দশকের পর থেকে ওরা পাওয়ারে চলে গেছে। আদানি গ্রুপ, এটা কিন্তু গুজরাটি। তো স্টার গ্রুপ, স্টার জলসা গ্রুপ বা এরকম এরা সব গুজরাটি। তো এবং ভারতের ম্যাক্সিমাম মানে পার্সেন্টেজ হিসাব করলে ম্যাক্সিমাম ধনী, টপ যে ধনীগুলো সব কিন্তু গুজরাট থেকে। ওরা 1400 সাল থেকে এদিকে আসতো, কাপড় নিয়ে আসতো, এতে গোল্ড নিয়ে যেত। ওই গোলগুলো সংরক্ষণ করে রাখছে। পরবর্তীতে ভারতে যখন ইংরেজরা চলে আসে, ইংরেজ যখন কাপড়ের ব্যবসাটা দখল করে ফেলে, তখন ওরা ওদের যে রক্ষিত যে গোল্ডগুলো ছিল সেগুলো বের করে নিয়ে আসে। লবণের ব্যবসা তো ছিলই। এবং তুমি দেখবে ঢাকাতে বা ঢাকা, টাঙ্গাইল 1800 সালের পর দিকে যে জমিদাররা ছিলেন, যেমন জগন্নাথ ইউনিভার্সিটি যিনি প্রতিষ্ঠা করছেন, উনি কিন্তু লবণের ব্যবসা করতেন এবং চামড়ার ব্যবসা করতেন। তো আমাদের 1700, 1800, 1900 সালের দিকে যে জমিদারগুলো ছিলেন, এরা ম্যাক্সিমাম কিন্তু চামড়ার ব্যবসায়ী এবং লবণের ব্যবসা করতেন। এটা একটা বনেদি ব্যবসা, পাটের ব্যবসাও করতেন। এগুলো মেইন বিজনেস ছিল আর কি। তো এদের মেইন বিজনেসটা ছিল আসলে ওই সময়টা ওরা কাপড় নিয়ে আসতো, গোল্ড নিয়ে যেত। পরবর্তীতে ওরা লবণ তো ছিলই। এরপরে এখন যেটা গত 30 বছর 40 বছর ধরে ওরা স্ক্র্যাপ বিজনেস, তারপরে সোনা বিজনেস তো আছে আগে থেকেই, 500-600 বছর হলো। এবং ওদের এই যে পাওয়ার অর্থাৎ বিদ্যুতের ব্যবসা, মেইন বিজনেসগুলো এই সব বিজনেস গুজরাটিদের। এখানেও একই অবস্থা, মেইন সব বিজনেস সব গুজরাটিদের। ওদের ব্লাডে, ডিএনএর ভিতরে আলাদা কিছু একটা আছে। হ্যাঁ, মোজাম্বিকেও যদি 100 জন ইন্ডিয়ান দেখি তাহলে ওখানে 98 জন দেখা যায় মেঘ গুজরাটছে, এরকম প্রায় সময় দেখা যায়। তো এখানে ইউরোপিয়ানরা কেমন, ইউরোপিয়ান আমেরিকান ওদের বিজনেস সেক্টর গুলো কেমন? আমেরিকান খুব কম, আমি দেখছি আমেরিকান খুব দেখছি, ইউরোপিয়ানও কম। একটা বিষয় খেয়াল করলাম যে এখানে যতগুলো সেটেলড বিজনেস আছে সবগুলো আমাদের এশিয়ানদের, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি ওই টাইপের, মানে আফ্রিকার প্রায় সব দেশেরই। বাট ইউরোপিয়ানদের যে বিজনেসগুলো সেগুলো কিন্তু সেটেলড বিজনেস না। সেটেলড বিজনেস কি, সস্তা বিজনেস ইউরোপিয়ানরা করে না। যে আমি পয়সা হিসাব করে ব্যবসা করবো গুজরাটিদের মতো, ইউরোপিয়ানদের ব্যবসাটা এরকম না। এখন তুমি যদি সাউথ আফ্রিকায় যাও, মেইন বিজনেস কাদের? মাইনিং বিজনেস কাদের হাতে? হোয়াইটদের হাতে। নামিবিয়াতে যাও, হোয়াইটদের হাতে। জিম্বাবুয়েতে যাও, ম্যাক্সিমাম ফার্ম হোয়াইটদের হাতে। সো ওরা ওদের স্টেকটা ঠিকই রাখছে। হ্যাঁ, ওদের বিজনেস এটা বলছে পূর্ব আফ্রিকায় হোয়াইটদের কমে গেছে, কারণ পূর্ব আফ্রিকায় মিনারেলসটা কম। হোয়াইটটা কোথায় গিয়ে আছে? মিনারেলসের যত খনি আছে, তোমার ডায়মন্ডের খনি, সোনার খনি, মালিতে যাও ফ্রেঞ্চদের সব কিছু, নাইজেরিয়া যাও, পশ্চিম আফ্রিকা ওই সাইডটা পুরোটা ফ্রেঞ্চদের দখলে, কঙ্গোতে যাও বেলজিয়ামের দখলে, তুমি সাউথ আফ্রিকা যাও এদিকে তো ডাচ, ডেনমার্কের লোকজন এদের দখলে। সো হোয়াইটরা আছে যেখানে ওদের মানে মেইন মিনারেলস বিজনেস সবচেয়ে বেশি আছে যেগুলো, সেগুলো হোয়াইটদের দখলে আছে। এমনি ট্রেডিং বিজনেসগুলো, ট্রেডিং বিজনেসগুলো এগুলো সব ইন্ডিয়ানদের দখল। আচ্ছা, এখানে ইন্ডিয়ান না, গুজরাটিতে। আরেকটা বিষয় জানতে চাইবো, যেটা আমাকে অনেকে মেল করেন, যেমন মিডল ইস্টে যারা আছেন ওনারা চাই যে ছোটখাটো একটা বিজনেস যদি এখানে আফ্রিকায় করা যায়, কোন দেশে সেটা জানে না, জাস্ট আফ্রিকায় আসবে, আফ্রিকায় বিজনেস করবে বা স্টার্টিং করবে। অ্যান্ড ইউরোপ আমেরিকার দিকে যাদের মোটামুটি একটু ভালো একটা সেভিংস আছেন, ওনারা চাচ্ছেন যে আফ্রিকায় এসে যদি মিডিয়াম বা বড় সাইজ কোনো একটা বিজনেস যদি করতে চাই, তো এক্ষেত্রে আপনার কি মানে পরামর্শ বলেন বা আপনার কি মতামত বলেন? আমি আসলে সবসময় যেটা বলার চেষ্টা করি যে 3 বছর পরে বলি আর কি। আমরা কাজ শুরু করছি, ধরো আমরা তো এইখানে বসা শুরু করছি কত হলো, 15 দিন হলো। তো আমি কি সব জেনে ফেলছি? এতক্ষণ তো অনেক কথা বললাম, পাকা কথা বললাম, ইতিহাসের কথা বললাম। ইতিহাসের কথা বই পড়লেই জানা যায়, কিন্তু অন গ্রাউন্ড বিজনেসের এক্সপিরিয়েন্স এটা ডিফারেন্ট জিনিস, তাই না? আফ্রিকা নিয়ে সবচেয়ে বেশি জানে কারা? ওমানিরা জানে সবচেয়ে বেশি। পূর্ব আফ্রিকা নিয়ে সবচেয়ে বেশি জানে কি? ওমানের লোকজন। দারুসালাম ওমানদের দখলে, এরা 1000 বছর আগে থেকে ওমানিদের সাথে কাজ করতেছে।
ভারতীয়রা জানে কত 200-400 বছর হলো, 200-100-150 বছর হলো। আমরা কতটুকু জানি বাঙালিরা? এই 10-15 বছর। এটা কি এনাফ? আচ্ছা, এই একটা কোশ্চেন। এখন আমি যে পরামর্শটা দিব, এই পরামর্শ দেওয়ার জন্য আমি কি আসলে এনাফ নলেজ আমার আছে? আমি ইতিহাসে বইপত্র যেগুলো পড়ছি সেটা ঠিক আছে, মানে অন গ্রাউন্ড আমি আসছি, আমাকে তো ফাইট করতে হবে, সামনে বড় একটা ফাইট আছে আমার। আমি কিছু পড়াশোনা করছি, কিছু অ্যাডভান্স আমার থাকবে, কিন্তু সেটা তো ফুল না। আমার হয়তো 100% নলেজ দরকার, সেখানে হয়তো আমি 60% নলেজ নিয়ে আসছি, বা 70% নলেজ, বাকি 30% আমাকে ফাইট করে শিখতে হবে, এখানে অন গ্রাউন্ডে কাজ করে শিখতে হবে। হ্যাঁ, সেখানে অনেকগুলো চ্যালেঞ্জও ফেস করতে হবে আমাকে, রাইট? তো পরামর্শ দেওয়ার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যদি কেউ একজনে ধরা যাক তার 20 লাখ টাকার সেভিংস আছে, সে 10 বছর সৌদি আরবে কাজ করছেন, উনি মুদি দোকানে চালানোর খুব ভালো অভিজ্ঞতাও আছে, উনি ওখানে এটা করছেন, তোমার দোকান ছিল, তুমি জানো। সে কি মোজাম্বিকে এসে দোকান শুরু করতে পারবে? না, পারবে না। কোথায় কোথাতে চ্যালেঞ্জ হবে? তার সোর্সিং কোত্থেকে পাবে, কোন জায়গায় সেল ভালো হবে, কোন জায়গায় সেল ভালো হবে না, সোর্সিং আমি কোথা থেকে ভালো প্রোডাক্ট পাবো, শর্ট টাইমে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারবো, এই বিষয়গুলো তো আছে। মোজাম্বিকের কথা যদি বলি, প্রথম 3 থেকে 4 মাস লাগবে শুধু ভাষাটা শিখতে। হ্যাঁ, ভাষাটা একটা বড়, হ্যাঁ, কালচারও শক্ত একটা ব্যাপার আছে। তো যদি জিনিয়াস হয় তাহলে হয়তো 3 মাসে শিখবে, যদি জিনিয়াস না হয় তাহলে 6 মাস 8 মাস লাগবে। তো ভাষা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা আমার পরামর্শ হচ্ছে, যে ব্যবসায় করতে চান, এগ্রিকালচার করতে চান, মুদি দোকান দিতে চান, ইলেকট্রিকের ব্যবসা করতে চান, ফ্রিজ মেশিন ঠিক করতে চান, একটা চাকরি মানে নিজের 20 লাখ ইনভেস্ট করার আগে 2 বছরের জন্য কোথাও চাকরিতে জয়েন করার চেষ্টা করা উচিত, যদিও চাকরি এখানে খুব কম। এবং ব্ল্যাকরা অনেক কম দামে, মানে বাংলাদেশে একজন এসে যে চাকরি করবে তার ভিসা ফি এবং অন্যান্য ফি মিলে পোষায় না। হ্যাঁ, আমরাও যদি এখানে আমাদেরকে অনেকে প্রতিদিনই আমাকে বলে যে আমাদের সাথে অনেকে রিকোয়েস্ট করে বা ভালোবাসে, এই জন্য হয়তো করে যে আপনাদের সাথে কাজ করতে চায়, কিন্তু তাকে তো একটা বেতনও দিতে হবে। সে বেতন দিয়ে দেখা যায় আমাদের পোষায় না, তারও পোষায় না। 8,000 টাকা 10,000 টাকা বেতন পেলে বা 20,000 টাকা বেতন পেলে তার কি পোষাবে? পোষাবে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমি যদি ইলেকট্রিকের ব্যবসা করতে চাই, তাহলে আমি যদি কোনো একটা ইলেকট্রিকের দোকানে আমি 8,000 টাকা বেতনেই চাকরি করি, থাকা খাওয়ার পর আমাকে 8,000 টাকা দেবে, হাত খরচ শুধু পাবো, 2 বছর চাকরি করলাম, তারপরে আমি আমার 20 লাখ টাকা যদি মনে করি ভালো হচ্ছে, আমি পারবো, তখন আমার ইনভেস্ট করা উচিত। প্রথমে জব করা উচিত, দেন আদারওয়াইজ হচ্ছে দেখা যাচ্ছে কি সে এসে তার 6 মাস পুরো ব্যাপারটা বুঝে উঠতেই এই কাজ ওই কাজ করতে করতে তার 20 লাখ টাকা নাই হয়ে গেছে। এটা সম্ভাবনা বেশি হবে যে সে 20 লাখ খরচ করে ফেলবে, তখনও তার ব্যবসা হয়তো দোকানটাই নেওয়া হয় নাই, অথবা দোকান নেওয়া হয়েছে, দোকানে মাল তোলার টাকা নাই, বা এরকম হয়ে গেছে। সো প্রথমে চাকরি করলে হবে কি, এই রিস্কগুলো মিনিমাইজ করা সম্ভব, যে ব্যবসাটা কীভাবে করা উচিত আমি শিখলাম, চাকরি করলাম, তারপরে আমি যদি কনফিডেন্ট হই তখন আমি নিজে সিদ্ধান্ত নিব। সাইফ বা জাহিদ ভাইয়ের পরামর্শ অনুযায়ী চলবো না, নিজের বুদ্ধি বড় বল যেটা, হ্যাঁ, তখন সে নিজে ডিসিশন নেবে যে আসলে কী করা উচিত। তাতে অ্যাটলিস্ট ওই 20 লাখ টাকা যেটা ক্যাপিটাল মূলধনই হারায় যাবে, এটা হওয়ার সম্ভাবনা থাকবে না। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের লাইফে একটা ট্রানজিশন পয়েন্ট থাকে, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জবে থাকি, বিভিন্ন পেশায় থাকি, বা বিভিন্ন সেক্টরে কোনো না কোনো একটা কিছু করতেছি। তো আমরা চাই যে হঠাৎ করে এটা প্রয়োজনের তাগিদে হোক বা বাধ্য হয়ে হোক, এনি হাও আমাকে অন্য একটা কাজে যাইতে হচ্ছে। লাইক আপনি যেটা পরামর্শ দিলেন, আমি মধ্যপ্রাচ্যে কোনো একটা দেশে আসি, যেটাই করতেছি আমার হাতে মোটামুটি 15-20 লাখ টাকার একটা ক্যাশ আছে, বা 20-25 লাখ টাকার ক্যাশ আছে, বা আরও বেশিও আছে। তো আপনি এখন সেই ব্যক্তিটা চাচ্ছে আফ্রিকায় এসে কিছু একটা করবে। তো এই ক্ষেত্রে মানে আপনার পরামর্শ না, আপনার মনে হচ্ছে যে বেটার হয় যদি আগে এসে 1-2 বছর চাকরি করা যায়। তো এইটাকে বলতেছে, হ্যাঁ, এই যে এটাকে বলতেছে ট্রানজিশন পার্ট, যে আমি একটা জায়গায় সেটেল আসি অ্যান্ড আমি বেটার কিছু করতে যাচ্ছি, ওই বেটার কিছু করার জন্য আমার বর্তমান যে পজিশন তার চেয়ে একটু নিচে যেতে হচ্ছে, বা অন্য একটা জায়গায় গিয়ে ওই পজিশনে আবার আমাকে একটু এক্সারসাইজ করতে হচ্ছে। এই যে লাইফে বিভিন্ন প্রফেশন বা পেশার যে ট্রানজিশন পার্টটা, এগুলো আমরা অনেকেই ভয় পাই, বা এটা আমাদের মনে হয় যে কী হবে না কী হবে, বা অনেক রিস্ক হয়ে যায়, এরকম মন মানসিকতা বা চিন্তাধারা আমাদের মধ্যে অনেকেরই আসে। তো সেখান থেকে যে কিনা ডিসিশনটা নিতে পারে, সেই ভালো কিছু বা বেটার কিছু করতে পারে। এই যে সবাই যে পারে তা না, হ্যাঁ, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে, মানে কিভাবে করতে পারা যায়, সেই সাহসটা কিভাবে সে দিতে পারে? এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে আসলে। হ্যাঁ, এক একজনের মেন্টালিটি একরকম, এক একজনের প্রেশার, মানুষের প্রেশার নেওয়ার সক্ষমতা এক এক রকম। হ্যাঁ, এটা আলাদা আলাদা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের
ইয়ে হবে। তবে সেটা হচ্ছে আমরা রিস্ক মিনিমাইজ করতে পারি। আমি রিস্ক মিনিমাইজেশনের জন্যই বললাম যে আমি একটা জবে ঢুকবো, জবে আসলাম, 6 মাস জব করলাম, আমার মনে হলো যে না, যা ভাবছিলাম তা না, আমি ব্যাক গেলাম। কিন্তু এই রিস্ক না নিলে বা অজানা মানে এই যে মাইগ্রেশন, নতুন জায়গায় যাওয়া, নতুন জায়গায় গিয়ে নিজেকে সেটেল করার মতো সাহস, এটা যদি না থাকে তার জন্য না আসা ভালো। কারণ অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে, নতুন নতুন ধরনের ভাষা শিখতে হবে, নতুন কালচার। হ্যাঁ, তো আর তবে এটা ঠিক যে আমি এইখানে এই উদাহরণটা অনেক জায়গায় দেওয়ার চেষ্টা করছি বা আমি নিজে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে তোমাকেও বলি, সেটা হচ্ছে যে আমাদের নবী রাসূল যারা ছিলেন তাদের যতজন আছেন, যতজনের ইতিহাস আমি পড়ছি, তাদের মেইন সাকসেসটা আসছে হিজরত করার পর। মানুষের মধ্যে সারভাইভাল ইনস্টিংক্ট বলে একটা জিনিস আছে, যে তোমাকে নিয়ে গিয়ে যে ছেলেটা কোনোদিন কাজ করে নাই, তাকে নিয়ে গিয়ে মরুভূমিতে ছেড়ে দিলে সে কিন্তু বাধ্য হয় ওই কাজটা করতে, পেটে সহালে পিঠে সহায় ধরনের ব্যাপার স্যাপার আর কি। সো আমি নতুন পরিবেশে গেলে আমার মধ্যে মানে সারভাইভ করার জন্য যে গুণটা থাকা দরকার, সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিচ্ছেন। সো আমি নতুন পরিবেশে গেলে আমার মধ্যে ওটা কাজ করা শুরু করে, কিন্তু যাওয়ার আগে আমি এটা আমার কাজ করবে না। কারণ ইউরোপিয়ানরা যদি সমুদ্রে অজানার পথে ওই সমুদ্রে জাহাজ না ভাসায় দিত, স্প্যানিশরা, পর্তুগিজরা, কলম্বাস অথবা ভাস্কো দা গামা অথবা আদার্স যারা আছেন, ইংরেজরাও যদি ওই জাহাজ নিয়ে আমাদের দেশে যুদ্ধ না করতে আসতো, তাহলে তো ভারতবর্ষ ওদের দখলে যাইতো না। আমরা তো এখন জানি যে ইন্টারনেটে একটা জায়গা দেশে ভিডিও দেখতে পাচ্ছি, সেখানে কোথাও পৃথিবীর কোথাও না সব জায়গাতে এখন কোথাও না কোথাও বাংলাদেশি আছে। তারা তো জানতোই না যে তারা কোন দেশে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এই পুরো অজানার দিকে তারা। আমরা তো এখন অনেক তথ্য পাচ্ছি, সেদিক দিয়ে আমরা লাকি, আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি, অনেক কিছু জানতে পারতেছি, 2-4 জন পরিচিত বের করা যাচ্ছে। হ্যাঁ, সেই হিসেবে এখন আমরা তাদের চাইতে, তারা অতটা বড় রিস্ক নিতে পারছে, আমরা যদি এত রিস্ক না নিলে তো আসলে সব রিস্কে যে আমি জিতে যাব, রিস্ক নিলাম তারপর জিতে যাব, ব্যাপারটা এরকমও না। বাট একেবারে যে রিস্ক নেয় না, তার তো ডেভেলপমেন্ট ওইভাবে আসবে না, রিস্ক নিতে হবে। আপনি এই যে বলতেছেন কিছু একটা করার আগে আমি মানে আপনি পরামর্শ দিচ্ছেন যে কোনো একটা জায়গায় গিয়ে জব করতে বা চাকরি বাকরি করতে। তো আপনি তো চাকরি করলেন, আপনি উগান্ডায় আসলেন, সেই 2-3 মাস আগে জায়গা জমি দেখে গেলেন, কিনে গেলেন, আজকে ফ্যামিলি নিয়ে আসছেন, 15-20 মানে 2-3 মাসের মাথায় আপনি সব সেটেল করে বলতেছেন বা কাজ শুরু করে দিচ্ছেন। আপনি তো চাকরিটা করলেন না, বাট আপনি পরামর্শ দিচ্ছেন চাকরি করতে। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, ম্যান টু ম্যান। যেমন আমি আমার জীবনে ছোটবেলা থেকে প্রচুর রিস্ক নিছি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিছি, আইটি ফার্ম করছি, আইটি ফার্ম যখন একটা মোটামুটি অবস্থায় আসছে ওটাও ছেড়ে দিছি, আরেকটা করছি। এই অভিজ্ঞতাগুলো একটার সাথে আমার সাথে হেল্প করছে। এখন যেমন ধর গতকাল রাত থেকে আমি একটা পিডিএফ ইনফোগ্রাফিক ডিজাইন করতেছি আর কি, আফ্রিকান ইনভেস্টমেন্টের ব্যাপারে। গ্রাফিক ডিজাইনারকে যদি আমি কাজটা দিতাম, সে আমার মন মতো করতে পারতো না। হ্যাঁ, আমি কোথায় কি প্রেজেন্টেশনে কোথায় কি বসাবো এটা আমি জানি। তো ওই গ্রাফিক ডিজাইন ওই কাজটা আমি জানি বলে তো আমি সেটা করতে পারতেছি। সো আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স, আইটি এক্সপিরিয়েন্স, এটা আমার কাজে হেল্প করতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আসার আগে আমার দীর্ঘ প্রস্তুতি আছে। আমি যে খালি হাতে অভিজ্ঞতা ছিল সেরকম না। প্রথমে আমরা শুরুতে যেটা বলতেছিলাম যে আমি এগ্রিকালচার কিছুই বুঝতাম না। ক্লাস 2-তে থাকতে আমি শহরে চলে আসছি। তারপরে এগ্রিকালচার কোনোদিন ধান আমি মাটিতে রোপণ করি নাই, কোনোদিন ধান কাটি নাই। সবজিতে কীভাবে সার ছিটাইতে হয়, ধান গাছে কীভাবে সার দিতে হয় আমি আগে কোনোদিন করি নাই। সো আমি যখন ডিসিশন নিলাম যে আমি আফ্রিকা যাব এবং এগ্রিকালচার নিয়ে কাজ করবো, তখন আমি প্রথম যেটা করলাম, ঢাকার আমার সফটওয়্যার ফার্ম বন্ধ করে আমি আমার গ্রামে চলে গেলাম। আমি নিজে ধান চাষ করছি, ধান কাটছি, ধান মাড়াই করছি। এই যে এগ্রিকালচার আমি মাঝখানে করছি, দেন ধরো একটা আম গাছে কখন সার দিতে হবে, একটা আম গাছ কীভাবে প্রুনিং করতে হয়, এগুলো আমি নিজের হাতে করছি। আম গাছে ধরো শীতের সময় আমরা তো উত্তরবঙ্গে, আম গাছে আমি নতুন একটা চারা লাগাইছি। এই চারা তো সারা রাত শিশির পড়ছে, এই চারাকে যে পানি দিয়ে ধুয়ে দিতে হয়, চারার পাতাটাকে পানি দিয়ে ধুয়ে দিলে যে গাছের গ্রোথ দ্রুত হয়, এটা কি তুমি জানো? না, জানি না। আচ্ছা, এটা আমাকে কাঁধে ওই 20 লিটারের ক্যান পিঠে নিয়ে ওই চারাগুলোতে আমাকে স্প্রে করতে হয়েছে। ঠিক আছে, আমাদের 1600 আম গাছ প্রুনিং করা, প্রুনিং যাকে করতে দিয়েছে সে ফাঁকিবাজি করছে। পরে আমি তার কাছে শিখে নিয়ে পরে প্রুনিং আমি নিজের হাতে করছি। এখন যে কোনো আম গাছ না আমি প্রুনিং নিজের হাতে করতে পারবো। সো এখানে আসার আগে যে অভিজ্ঞতা নেওয়া দরকার আমাদের পোষা ফার্মে, যেটা আমরা ওখানে সেই অভিজ্ঞতাটা অনেকটা অর্জন করছি। আমরা এখানে ড্রাগন বাগান 1000 করে ড্রাগন বাগান করতে চাই।
হ্যাঁ, আমি ঝিনাইদহ গেছি, ডন ভাইয়ের কাছ থেকে চারা নিছি, সে চারা নিয়ে আসছি, সে চারাগুলো নিজের হাতে আমরা লাগাইছি। সেখানে যে সাকারকে কখন কাটিং করতে হয়, ওইখানে তোমার মুরগি লিটার দিলে যে 3 বছর পরে ওটা ফাঙ্গাস বা ছত্রাক ধরে বাগানটা নষ্ট হতে পারে, এগুলো তো আমাদের নিজের হাতে করা। সো এখানে আসার আগে চাকরি আমি এগ্রিকালচার করতে চাইছি, আমি এগ্রিকালচারের এটা করে আসছি, 6-7 বছর এগ্রিকালচার করে আসছি। ছাগলের বাচ্চা তুমি কীভাবে টেনে বের করবা, ছাগলের বাচ্চা হচ্ছে, তার মানে ওখানে অনেক ওই যে রস টস বেরোচ্ছে, দেখলে ঘৃণা লাগে না? ধরো ভাত খেতে বসছি, সামনে তাকায় দেখি যে ছাগলের একটা বাচ্চা বেরোচ্ছে, আরেকটা বাচ্চা অর্ধেক বের হয়ে আছে, ভাত রেখে গিয়ে ছাগলের বাচ্চাটা বের করছি, আধা ঘন্টা ঠিকঠাক করছি, হাত মুখ ধুয়ে এসে আবার ভাত খেয়ে নিছি, বাকিটা খেয়ে নিছি। হ্যাঁ, তো এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলো পার করে আসতে হয়েছে আমাকে। আমার যে বিজনেস করতে চাচ্ছি সেই বিজনেসে নিজের অভিজ্ঞতা থাকা উচিত। সব কাজে আমি করবো তা না, বাট আমাকে জানা উচিত। এখন এখানে যদি আমি 5000 গাছ মানে কাউকে কোনো ব্লকে প্রুনিং করতে দেই, ওই প্রুনিং করতে কতটা সময় লাগবে আমি তাহলে বলে দেবো, এত সময়ের মধ্যে এটা শেষ করতে হবে। সে যদি এটা ফাঁকিবাজি করে আমি জানবো সে ফাঁকিবাজি করতেছে। নলেজটা আমার না থাকলে আমার সাথে কি হচ্ছে সেটা আমি ফিল করতে পারবো না। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থাকতে হবে, অনফিল্ড আমাকে থাকতে হবে, আমার অভিজ্ঞতা থাকতে হবে। এবং তার মানে যে আমি ওটাকে আমাকে করতে হবে, আমি আরও লোক হায়ার করতে পারি, তারাও ঠিক কাজ ঠিক করেছে সেটা ভেরিফাই করার মতো যোগ্যতা আমার থাকতে হবে। অভিজ্ঞতা মাস্ট। আমি চাকরি করতে বলছি অভিজ্ঞতার জন্য। অভিজ্ঞতার বাংলাদেশে নিয়েও আসা যায়, এখানে এসে ওটার সাথে আরেকটু জোড়া দেওয়া যায়। কারণ আফ্রিকানে 10-12 বছর ধরে পড়াশোনা করতেছি, ওই পড়াশোনা আমাকে হেল্প করতেছে। আর এখানে বাকিও যে বললাম 60% হয়তো কিছুটা পড়াশোনা করে আসছি, বাকি 40% আমাকে অনফিল্ড শিখতে হবে। এবং শেখার জন্য আমি সব শিখে ফেলছি, আমি সব জেনে ফেলছি, এই অহংকার নিয়েও থাকা যাবে না। ঠিক আছে, ওপেন হইতে হবে, তাদের কাছ থেকে অনেক শিখতে হবে। যেমন আমরা এখানে এখন যে চাষবাস করব, প্রথম চাষবাস আমরা আমাদের মেথড ইউজ করব না, আমরা এখন সূর্যমুখী ফুল করব তাদের মেথড অনুযায়ী, এখানকার লোকাল লোকজন করবে, আমরা সেটা দেখব, ওর মধ্যে টুকটাক আমরা আরও কি বেটারমেন্ট করা যায় সেটা আমরা করবো। যেমন ওরা হচ্ছে পুরোটা চাষ দেবে, মাঝখানে কোনো নালা রাখবে না পানি রাখার জন্য, ঠিক আছে না? তো পুরো চাষা দিয়ে ফালাই দেবে, আল্লাহর রাস্তা হবে। তো আমরা যেটা করবো, ভাই একটু নালাও করে দাও, মাঝে মধ্যে বাই চান্স যদি পানি লাগে, হ্যাঁ, নালা দিয়ে আমি পানি দিতে পারবো, অথবা পানিটা বের করে দিতে পারবো। সো এটা তাদের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদের। তো এখন সর্বশেষ আপনার কাজ কতটুকু আগাচ্ছে, ফার্মের কাজ, এটা নিয়ে অবশ্যই আমার আনসিন আফ্রিকা ইউটিউব চ্যানেলে একটা ব্লগ আপলোড করছিলাম, আপনারা যদি কেউ আপডেট জানতে চান তো দেখে নিতে পারেন। এখন ওইখানে মানে ফার্মে কি প্ল্যানিংগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করা হয়েছে। বাট একটা বিষয়, আমাদের দেশের মানুষের অনেক অভিযোগ আপনার প্রতি, তার মধ্যে একটা কমন অভিযোগ হলো কিছু মানুষের অভিযোগ, হ্যাঁ কিছু যারা আমাকে চেনে না বা আমাকে গত 5 বছর ধরে জানে না, বড় একটা অভিযোগ যে এই যে আপনি বললেন যে 15,000 শেয়ার সেল করতেছেন আপনার এই ফ্রেশি ফার্ম আফ্রিকা প্রজেক্ট নিয়ে, 15,000 মানে এক শেয়ার কত বলেন, $1,000। তো এখন মনে করেন কেউ একজনে তার চেষ্টা করতে আপনাকে চিনে বা আপনাকে ভালোবাসে, সেই থেকে নিছে যে না লোকটা তো ভালো হবে। তো এখন আপনি এই যে 15,000 শেয়ার যে একটা কি জানি বলে, তাদের যে বিশ্বস্ততা বা বসার যে জায়গাটা আপনাকে দেওয়া হচ্ছে, মানে একদম ডিরেক্টলি যদি বলি একটা টাকা নিয়ে পালা যাবে। হ্যাঁ, মানে ডিরেক্টলি এভাবে যদি বলি ডেস্টিনির মতো যদি আপনি করেন, এই একটা সন্দেহ মানে কিছু মানুষের আসতেছে। এখন একটা হচ্ছে কি, বাংলাদেশে টাকা নিয়ে পালায় আফ্রিকায় পালায় গেছে, ঠিক আছে, আমি তো আফ্রিকাতে এখন বসেই আছি এখানে, তাই না? আমরা এখানে বসে কথা বলছি। এইটা আসলে আসে কোত্থেকে, এই যে মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই, এরকম আর কি। সো আমাদের আসলে গত 3-4 বছরের ট্র্যাক রেকর্ড আছে, আমরা ইনভেস্টমেন্ট নিচ্ছি, বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করতেছি, এবং আমাদের গত 3 বছরে কোনো সিঙ্গেল আমাদের ক্লেম নাই যে আমরা কারো টাকা করে ফেলছি, প্রফিট ঠিক মতো দিচ্ছি কিনা, প্রফিট হচ্ছে কিনা। গতকাল যেমন আজকে সকালে একটা কোশ্চেন দেখলাম, আপনাদের প্রফিট এত কম কেন? তাই আমাদের বিজনেসে যেটা প্রফিট হচ্ছে আমরা সেটাই শেয়ার করতেছি, লসও হতে পারে, হ্যাঁ, সেটাও শেয়ার করতে হবে। সো আমরা মানে 50%, 30% এত পরিমাণ আমরা প্রফিট করতে পারি না। হ্যাঁ, লজিক্যাল একটা বিজনেসে 15-16%, 17%, 20% হাইস্ট এরকম একটা প্রফিট হতে পারে, কম বেশি হয়। হ্যাঁ, তো এখন সামনে রমজান আসতেছে, আমি যেমন আজকে সকালে আমাদের অফিস মিটিং ছিল, আমরা সন্দেহ করতেছি এবার বছর হয়তো ইন্ডিয়া থেকে গরু ঢুকবে কিনা। সো আমরা যতটুকু গরু অর্ডার নিতে পারবো কুরবানিতে, ততটুকু গরুই আমরা স্টক করতেছি। হ্যাঁ, রিস্ক নেব না যে ঠিক আছে আমাদের 500 গরু সেল করবো বা 300 গরু সেল করবো, আরও 300 গরু নিয়ে আসো আমরা, তো এটা কুরবানি নিয়ে মানে অত রিস্ক নেওয়া যাবে না। সো এখানে ফ্যাক্ট হচ্ছে যেটা, আমরা এখানে একটা বিজনেস দাঁড় করাচ্ছি, আমরা এখানে জমি কিনতেছি,
কিনতেছি বলতে এটা নিয়ে আরেকটা কনফিউশন আছে, সেটা হচ্ছে মানে ফরেনাররা বিদেশে উগান্ডাতে জমি কিনতে পারে না। সো আমরা যেটা করতেছি, এই জমিটা আমরা 99 বছরের জন্য লিজ নিচ্ছি। চুক্তিতে এটা আছে যে 99 বছর লিজ নিচ্ছি, এবং আমাদের যখন এখানে সিটিজেনশিপ হয়ে যাবে, আমি যখন উগান্ডান পাসপোর্ট পেয়ে যাব, তখন এই জমির মালিক যারা আছেন তারা এই জমিটা আমাকে আমার নামে ট্রান্সফার করে দিতে বাধ্য থাকবে। সো বাই চান্স এটা হচ্ছে লিজ 99 বছর, বাট আমরা 8-10 বছর, 7 বছর, 8 বছর বা যখন আমরা এটা পেয়ে যাব, তখন এই জমিটা আমাদের কেনাতে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আর এর সাথে 4000 একর জমি আমরা এই পাশ দিয়ে এবং এই পাশ দিয়ে আমরা লিজ নিচ্ছি 25 বছরের জন্য। বাট ওখানে চুক্তি আছে যেটা আমরা 3 বছরের মধ্যে চাইলে এই জমিটা এখনকার যে দামে 1000 একর নিচ্ছে, ওই দামে এই জমিটা আমরা 99 বছরের লিজ দেন কনভার্ট করে কেনা যায়, এটা করতে পারবো। সো আমাদের যে 180 কোটি টাকা ফান্ড উঠানোর প্ল্যান, এই ফান্ডের আমরা 50% টাকায় আমরা ল্যান্ড কেনায় ব্যয় করতে চাই। 180 কোটি টাকার মধ্যে আমরা 70-80 কোটি টাকা শুধু জমি কিনতে চাই, উগান্ডাতে, কিছু কেনিয়াতে এবং কিছু তানজানিয়াতেও। সো এই জমিটা আমরা কিনে যদি কিছুই না করে এই অবস্থাতেই 25 বছর ফালায় রাখি, তাহলে এই জমির দাম কত % বাড়তে পারে তোমার আইডিয়া? 4 গুণ 5 গুণ বাড়বে মিনিমাম। তার মানে এখন যিনি $1000 শেয়ার কিনেছেন, তার শেয়ারের ভ্যালুটা $2000, $2500 হয়ে যাওয়ার কথা। জমির দাম বাড়ার ব্যাপারটা হচ্ছে ওই দেশটা কত দ্রুত ডেভেলপ হয় তার উপরে। হ্যাঁ, 25 বছর পরে কত সাল হবে? এখন 25 সাল, 2050 সাল, 4,80,00,000 জনসংখ্যা হয়ে যাবে 15 কোটি। তাহলে এটা 4-5 গুণ যদি বেড়ে যায়, তাহলে হিসাব করো। বাট আমরা তো এখানে প্রজেক্ট করব, আমরা শহরের আশেপাশে কিছু জমিও কিনবো, প্লট কিনবো, যেখানে আমরা বাড়ি ভাড়া দিয়ে রাখবো। ওগুলোর ভ্যালু 10 গুণ বাড়বে। এখানকার জমি 4-5 গুণ বাড়বে, ওখানকার জমি মিনিমাম 10 গুণ বাড়বে। সো টোটাল অ্যাসেটটা আমি যদি যোগ দিয়ে এটা সেল করে দেই, 25 বছর পর আমরা যেটা ক্লোজিং, আমাদের প্রজেক্টের যে প্ল্যান, 25 বছর পর আমরা এটা সেল করে দিয়ে আমাদের ইনভেস্টরের সাথে এই প্রতি বছর যেটা প্রফিট হবে সেটা তো আমরা শেয়ার করবোই, এবং 25 বছর পর প্রজেক্ট ক্লোজিংয়ের সময় যেটা আমাদের টাকা আসবে সেটা আমরা তাদের সাথে মূলধনটা শেয়ার করে ফেলবো। এখন সেটা যদি আমি করতেই পারি, তাহলে বদনাম করানোর দরকারটা কি? মানে ততদিন পর গিয়ে আপনি কত টাকা, আপনাদের এই প্রজেক্টের ভ্যালুয়েশন কত টাকাতে গিয়ে দাঁড়াবে বলে ভাবতেছেন? এখন যদি আমরা 70 কোটি টাকার যদি আমরা অ্যাসেট কিনি, হ্যাঁ, 70 কোটি টাকা অ্যাসেট কিনি, এটা যদি 5 গুণ বাড়ে, তাহলে 5-7 35, 350 কোটি টাকা, আমাদের 180 কোটি টাকা ডাবল হয়ে গেছে। তো সবাইকে আমাদের ডাবল প্রফিট, মানে যেটা মূলধন, এর ডাবল রিটার্ন করার পরেও আমাদের কাছে টাকা থাকবে। এখানে আরেকটা আমাদের চিন্তাধারার মধ্যে আসে, অনেকেই 2-1 জায়গায় কমেন্টও দেখছি যে আলমগীর সাবানার মতো স্ক্রিপ্টেড মানে কাহিনী বলেন যে আজকে 80 কোটি টাকা আমি নিয়ে নামলাম, যে 1 বছর, 5 বছর, 10 বছর পর গিয়ে এটা 100, 300, 400, 500 কোটি টাকা মানে এরকম হয়ে যাবে। তো এগুলো আসলে মানে কিভাবে আপনি ডিপেন্ড করতেছেন বা কিভাবে ভরসা করতেছেন? যারা এগ্রিকালচার বুঝে তাদের জন্য আমার একটা কোশ্চিন, আমরা যদি এখানে 1 একরে ড্রাগন ফল বাংলাদেশে কী পরিমাণ প্রফিট হয়, 1 একরে বাংলাদেশে ড্রাগন ফলে কী পরিমাণ প্রফিট হয়, এটা ড্রাগন চাষ যারা 5 বছর ধরে করতেছে এরকম কারো কাছ থেকে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে আমাদের এখানে 5,000 একর জমি, 5,000 একর জমির মধ্যে আমরা 1,000 একরে ড্রাগন করতে চাচ্ছি, ড্রাগন ফল করতে চাচ্ছি। সেটা 1,000 একরের সাথে ওই প্রফিটটা একটু গুণ দিয়ে দেখার অনুরোধ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি তো সৌদি আরবে গেছো, সৌদি আরবে অর্গানিক, এবং অনেক সৌদি বা মিডল ইস্ট থেকে অনেকেই আমাদের ভিডিও দেখবেন। অর্গানিক প্রোডাক্টের ভ্যালু, অর্গানিক একটা সবজি, অর্গানিক একটা ফসল, অর্গানিক একটা ন্যাচারাল কোনো একটা কিছু, এটার প্রাইস সাধারণ প্রোডাক্ট আর অর্গানিক প্রোডাক্টের মধ্যে সৌদি আরব বা মিডল ইস্টে কী পরিমাণ তফাৎ। একটা যদি 100 দিরহাম হয় একটা প্রোডাক্টের, অর্গানিক যদি হয় সেটার প্রাইস কত, এটা একটু চেক করবেন। এই জমিতে কখনো চাষাবাদ হয় না, এখানকার যে প্রোডাক্ট আমরা উৎপাদন হবে সেটা অর্গানিক প্রোডাক্ট উৎপাদন হবে, আমরা অর্গানিক প্রোডাক্ট এক্সপোর্ট করব। বাকিটা হচ্ছে যে 2 বিঘা 3 বিঘা বা 1-2 একরের হিসাব একরকম, তুমি যখন বিগ প্রজেক্ট করবা, যখন এক্সপোর্ট করবা, তখন হিসাব এক রকম। বাংলাদেশে যদি ধরো গত 30 বছর আগের আমি অ্যাডের কথা চিন্তা করি, স্টার টেইলার্সের অ্যাড আসতো না? স্টার টেইলার্স কতটা ডেভেলপ করছে, এবং 30 বছর আগে বা 40 বছর আগে, 35-40 বছর আগে মানে শুরু হওয়া একটা গার্মেন্টস, স্ট্যান্ডার্ড গার্মেন্টস এবং স্টার টেইলার্স কাছাকাছি সময়ে তৈরি হয়েছে। একজন লোকালি বিজনেস করে, আরেকজন এক্সপোর্ট করে।
ডেভেলপমেন্টের রেশিওটা দেখো। এইখানে যে বিজনেস আমরা একটা পার্ট করব স্থানীয়ভাবে বিক্রি করার জন্য, সার্ভাইভ করার জন্য, একটা বড় পার্ট সজিনা এবং ড্রাগন এবং আরও দু একটা মেডিসিনাল উদ্ভিদ আমরা করতে চাচ্ছি, অ্যালোভেরায় যদি আমরা করি, এটা আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড করব। এটা আমরা এক্সপোর্ট করব, যেহেতু আমাদের অনলাইনে একটা ভালো দক্ষতা আছে, আমরা অনলাইনে অর্ডার অনেক নিয়ে আসতে পারবো, কমিশন নিয়ে আসতে পারবো। অলরেডি ইজিপশিয়ান কিছু লোকের মাধ্যমে আমাদের মেডিসিনাল উদ্ভিদ উৎপাদনের একটা অফার আসছে। আমরা এই পাশে আরেকজন 250 একর জমি নিচ্ছে, ওনারা এটা করবে। আমি বলছি যে ঠিক আছে আপনারা টেস্ট করেন, আমি 1 বছর পরে যদি পজিটিভ দেখি আমরা এটা করব। সো আমরা ওপেন। এখন এই যে ডেভেলপমেন্টটা 2-3 বছরের মধ্যে ডেভেলপমেন্ট যেটা বলতেছে এটা একটু ভুল, ঠিক আছে। আমাদের প্রজেক্ট ভ্যালুয়েশন এটা। এখন আমার কাছে যদি 400 কোটি টাকা থাকে বা 100 কোটি টাকা দেবে, 50 কোটি টাকা থাকলেও আমি এখানে 5 কোটি টাকার বেশি খরচ করতে এই বছর রাজি না। আমি আগে পাইলটিংটা করব, এখানকার মাটি, পানি, বাতাস, মাটি, মানুষজন বুঝবো, দেন আমি মেইন ইনভেস্টমেন্টে যাব। আমরা 1000 একর ড্রাগনের কথা বলতেছি, আমি এখানে এখন মাত্র 3-4 একরে ড্রাগন করব, করে এখানকার বাজার, ওভারঅল এখানকার মাটি, এখানকার আবহাওয়া, এখানকার বর্ষা, এই সব কিছু বুঝবো। এমন হতে পারে ড্রাগন আমরা করতে পারবো না এখানে, ঠিক আছে না। বাট এখনই যদি আমি 1000 একর, আমার কাছে টাকা আছে 500 বা যথেষ্ট টাকা, এনাফ টাকা আছে, আমি 1000 একর ড্রাগন টানা করা শুরু করলাম, তারপরে ধরা খেলাম। সো পাইলটিংটা করতে হবে। সো আমরা খুব ফাস্ট এটা করতে যাচ্ছি না, আমরা আগে পাইলটিং করব এবং 3 বছর 4 বছরের মধ্যে যে এটা হয়ে যাবে এরকম না। 3 বছর 5 বছর আমাদের প্রজেকশনে যে আমরা এটা শুরু করব। এখন আগামী 1-1.5 বছর আমরা এখানকার ফার্মটা রেডি করব, দেন আমরা হচ্ছে শহরের আশেপাশে প্লট কেনা শুরু করব, ওখানে বিল্ডিংয়ের কাজটা করব, যাতে 2 বছর বা 3 বছর পর আমরা ভাড়া দিতে পারি। এবং তানজানিয়াতে আমরা হয়তো রেডি ছোট 2-1টা রেডি রিসোর্ট কিনে নিব, রেডি যে প্লট না, রেডি রিসোর্ট কিনে নেব 8-10 রুমের, দেন ওটা হালাল রিসোর্ট হিসেবে আমরা গোছায় নিয়ে আগে বিজনেসটা বুঝবো, তারপরে আসলে আমরা বিগ ইনভেস্টমেন্টে যাব। তো এটা 3 বছর লেগে যাবে মোটামুটি একটা ফেজে আসতে। একটা বিজনেস 3 বছরের আগে পুরোটা, এই যে এই 5000 করে এটা পুরোটা গোছায় তুলতে 3 বছর লেগে যাবে। বাট কি করব সেটা এখন আমরা 1-1.5 বছরের মধ্যে ডিসিশন নিতে পারবো 100%। এখানে মোটামুটি আফ্রিকায় আমি 3টা সেক্টর দেখতে পাচ্ছি আপনার, যে এইখানে যে এগ্রিকালচার, সেকেন্ড দেখতে পাচ্ছি যে জায়গা কিনে বাড়ি করে ভাড়া দাও, দেখতেছি রিসোর্ট। এটা তো স্টার্টিংটা আপনি করলেন, বাট সেকেন্ড ফেজে যেটা আপনার বাড়ি জায়গা কিনে বাড়ি করা, এটা আনুমানিক কত বছর লাগতে পারে ওইটা স্টার্টিংটা হইতে? এরপর আবার রিসোর্টের যে পার্টটা আমরা হয়তো মানে আমাদের ফান্ড চলে আসলে আমরা হয়তো রিসোর্ট জায়গা প্লটগুলো কিনে রেখে দিব। তারপরে ওইটা আলাদা টিম কাজ করবে, এখানকার টিম আলাদা, ওটা আলাদা টিম। এখানকার কাজটা আমরা আগামী 1 মাসের মধ্যে আমরা দেখবো, 1 মাস পরে আসলে দেখে দেবো হয়তো আমরা 50-100 একর চাষাবাদ করে ফেলছি। হ্যাঁ, এখানকার কাজটা আমরা প্যারালাল চলবে, এখানকার টিম আমার রেডি, ওইখানকার টিম আলাদা টিম হবে, প্রত্যেকটা আলাদা আলাদা টিম কাজ করবে। ঢাকাতেও আমাদের 16টা টিম, পোষা টিম আলাদা, শপের টিম আলাদা। হ্যাঁ, তো ওই টিম আলাদা আলাদা কাজ করবে। বাট প্লট, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু শুধু অ্যাসেট কেনার কথা বলছি। হ্যাঁ, রিসোর্টও কেনার কথা বলতেছি, এখানে জমি কেনার কথা বলছি, প্লটও কেনার কথা বলতেছি। সো আমরা এমন অ্যাসেটের দিকে নজর দিচ্ছি যেগুলো হচ্ছে যে যতদিন যাবে প্রাইস বাড়ে, অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট। আমরা জায়গা কিনবো, যেটা প্লট কিনে যদি ফালাও রাখি বাড়ি না করে, ওটাও 10 বছর পর 5-7 গুণ দাম বাড়বে মিনিমাম। 25 বছরে এটা 10 গুণ মিনিমাম দাম বাড়া উচিত, কমার্শিয়াল প্লট যেগুলো আছে বা হচ্ছে আবাসিক প্লট যেগুলো আছে। সো আমাদের টাকার 50% টাকা আমরা ওইদিকে নিচ্ছি, যেটা হচ্ছে আমাদের 25 বছর পর আমাদের ক্যাপিটাল, মেইন ক্যাপিটাল, ওটা যেন অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেটে থাকে, ওটা যতদিন যাবে ওটা যেন ভ্যালু বাড়ে। সেক্ষেত্রে আমার বিনিয়োগ রিটার্ন করাটা আমার জন্য কোনো সমস্যা হবে না। আপনি যেটা বলছিলেন যে আপনাদের এই প্রজেক্টে 15,000 শেয়ার সেল করতেছেন, এক শেয়ার $1,000, মানে বাংলাদেশি টাকায় প্রায় আজকের রেট অনুযায়ী 1,18,19,20,000 টাকা মতো। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, মানে আমার কথাই যদি বলি, আমি আপনার একটা শেয়ার কিনতে চাচ্ছি, আমি $1,000 দিয়ে আপনার একটা শেয়ার কিনলাম আজকে। তো এটা আপনি আমাকে প্রতি মাসে আমি কেমন লাভ পাবো বা বছরে কেমন লাভ পাবো বা এরকম, মানে আমি আপনাকে ইনভেস্ট করবো, শেয়ার কিনবো লাভের জন্যই, তো এই লাভটা আমি কোন ফ্রিকোয়েন্সিতে পাবো, মানে বছরে কত পাবো বা কি বিষয়বস্তু? এটা বাৎসরিক, মাসিক না। এবং আমরা কোনো পার্সেন্টেজ সেট করে দিচ্ছি না যে 8%, 18%, 50%, নো। আমরা একটা ব্যবসা করতে যাচ্ছি, ব্যবসায় আমাদের আগামী 25 বছরে হয়তো 3 বছর লস হতে পারে, সারা বছর কোভিডের মতো কোনো ঘটনা ঘটতে পারে,
ফসল উৎপাদন করছি, বিক্রি করতে পারি না, কারণ হচ্ছে ল্যান্ড পুরো লকড হয়ে আছে। রিসোর্ট কি হয়েছে, লকড, বিজনেস বন্ধ। তো এটা খুবই ন্যাচারাল একটা সিরিয়াস বিজনেসে 25 বছরের মধ্যে 5 বছর 2 বছর লস যেতে পারে। কিছু কিছু বছর একদম আমরা খুবই ভালো বিজনেস করব, হ্যাঁ, ডাবল 3 গুণ 4 গুণ হয়তো লাভ হতে পারে। সো আমাদের এটা বাৎসরিক আমরা হিসাব করব। আমাদের কৃষি, এগ্রিকালচার, রিয়েল এস্টেট এবং হচ্ছে রিসোর্ট সবগুলো বিজনেসের প্রফিট এক জায়গায় আসবে। আমরা আয় ব্যয় পুরো হিসাব করে যেটা প্রফিট হবে সেটা শেয়ার করব। কত পার্সেন্ট কাকে শেয়ার করতে? 50% আমাদের কোম্পানি আমরা নিব, আমরা যারা ম্যানেজমেন্টে আসছি আমরা আমাদের কোম্পানির কাছে 50% হচ্ছে যে সব শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে শতকরা হিসেবে ডিস্ট্রিবিউশন করা হবে আর কি। এটা কি প্রতি বছর প্রতি বছর। এখন দেখো, এই বছর তুমি আজকে বা আগামীকাল আমাকে পে করলে $1000, তোমার টাকাটা যত ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টগুলো দিয়ে রিটার্ন আসতে পুরো বিজনেস গড়ে তুলতে 2 বছর লেগে যাবে। আমাদের অনুমান আমরা 3rd ইয়ার থেকে প্রফিট দেওয়া শুরু করতে পারবো। ফার্স্ট ইয়ারে যে ইনভেস্টমেন্ট ওটা আসলে ইনভেস্টমেন্ট হিসেবে যাবে। আমরা হয়তো কিছু গরু ছাগল কিনবো, সেখান থেকে যদি কিছু প্রফিট আসে তাহলে হয়তো ফার্স্ট ইয়ারে শেয়ার করতেও পারি, কিন্তু আমাদের অনুমান যে আমরা হয়তো 3rd ইয়ার থেকে প্রফিট শেয়ার শুরু করতে পারবো। আচ্ছা, তো এই ক্ষেত্রে মনে করেন কিন্তু যদি ফার্স্ট ইয়ারে প্রফিট আসে আমরা সেটাও শেয়ার করব। সাপোজ আমার কাছে এখন $5000 আছে, আমি ওই টাকাটা জাস্ট সেভিংস হিসেবে রাখতে চাচ্ছি ব্যাংকে, বাট আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমার বিশ্বাস হয়েছে, মনে হলো যে বিজনেসে আমি ইনভেস্ট করি, এই ক্ষেত্রে আমি এই $5000 আপনাকে কেন দিব, ব্যাংকে কেন রাখবো না? এটা খুব চমৎকার কোশ্চেন। $5000 25 বছর পর $5000 থাকবে না, $4000 হয়ে যাবে। কারণ এখন থেকে 25 বছর আগে মাংসের কেজি ছিল হয়তো 180 কোটি টাকা, তাই না? 180 টাকা বা 250 টাকা, এখন মাংসের দাম হয়ে গেছে 800 টাকা। তাহলে $5000 এখন তুমি ধরো আমরা ধরি যে $5000 তুমি 5 ভরি সোনা কিনতে পারবা, ঠিক আছে, এক্সাম্পল। অথবা $5000 তুমি 5% বা 5 বিঘা জমি কিনতে পারবা। এখন আমাদের এখানে আমরা যেটা ধরতেছি 15,000 শেয়ার, কেন? কারণ আমরা 5000 একর জমি নিচ্ছি, প্রতিজনের জন্য আমি 1 বিঘা জমি রিজার্ভ রাখতেছি, যেন রিটার্ন করার সময় ওই 1 বিঘা তোমার জন্য যে 5 বিঘা জমি আমি এখন রিজার্ভ রাখতেছি, মানে এখানকার অ্যাসেটের মধ্যে তোমার নামে থাকতেছে, এটা হচ্ছে তোমার ক্যাপিটাল, তোমার এটাকে কি বলে, ইন্স্যুরেন্স টাইপ। কিছু না করেও 25 বছর পর ওই 5 বিঘা জমি আমি $10,000 বিক্রি করে তোমার $5,000 বা $7,000 দিয়ে আমার $2,000 থাকবে, রাইট? ব্যাপারটা এরকম। এই জন্য আমরা ওই এফিসিভ অ্যাসেটের দিকে বেশি তাকাচ্ছি। এখন $5,000 যদি ব্যাংকে থাকে, ব্যাংকের সার্ভিস চার্জ কেটে তোমাকে হয়তো 25 বছর পর $4,500 পে করতেছে। সাপোজ তোমাকে ওই পার্সেন্টেজ বাড়ায় দিতেছে, তো কিছু রিটার্নও আসতেছে, সুদ যদি বলো, যদি তুমি সুদ খেতে চাও, যদিও সেটা হারাম, তাহলে দেখা যায় যে তোমাকে $5,500 দিচ্ছে, অথবা তুমি এফডিআর করে দিচ্ছ, তোমাকে $10,000 সে অফার করতেছে। টাকার যে ইনফ্লেশন ওটা হিসাব করে দেখবা যে ওটা আসলে ওইভাবে বাড়ে নাই। কিন্তু গোল্ডের দাম এখন যদি 1,00,000 টাকা ভরি হয়, বা জমির দাম, এটা 5 গুণ 7 গুণ বাড়বে। ব্যাংকের টাকাটা তোমার ডাবল, ওরা 25 বছর এফডিআর হিসাব করে ডাবল দিতে পারে, কিন্তু সেটা প্রথম কথা সেটা হারাম হবে। হারামটা যদি তুমি অ্যাকসেপ্ট করো যে আমি হারাম খাবো, আমার সমস্যা নাই, দেন তুমি হয়তো $10,000 $12,000 পাইতে পারো। কিন্তু জমি $5,000 জমি কিনলে 25 বছর পরে এটা $25,000 $20,000 সেল হওয়ার সম্ভাবনা আছে। সেটা ওই সময়ে গিয়ে ওই সময়ের দামে পাবো। এটা হচ্ছে অ্যাপ্রিসিভ অ্যাসেটের ক্ষেত্রে এটা, এবং এটা হালাল বিজনেস, এবং এটা হালাল হবে। তোমার প্রফিটের দিক দিয়েও আগায় থাকবে এবং হালালের দিকেও আগায় থাকবে। আপনার কিছু খুবই ইউনিক আইডিয়া দেখতে পাচ্ছি, যেমন বাংলাদেশে যেটা আপনাদের ওই যে প্রোডাক্ট ট্রেসিবিলিটি যে আইডিয়াটা, এটা খুবই ইন্টারেস্টিং লাগছিল আমার কাছে। এটা যদি একটু এক্সপ্লেইন করতেন, অ্যান্ড এটা আমাদের অ্যাজ এ ক্লায়েন্ট আমাদেরকে কিভাবে হেল্প করে, এই বিষয়টা যদি একটু জানাইতেন। দেখো, ব্র্যান্ড মানে একটা কোম্পানি ভালো করবে কি করবে না, ধরো আমরা হারপিকের নাম হারপিকই বলি, তাই না? কিন্তু হারপিক তো আসলে একটা ব্র্যান্ডের নাম, কিন্তু অন্য কোম্পানির হারপিক মানে ওই কেমিক্যালটাকে আমরা হারপিকই বলি, তাই না? আচ্ছা, যেমন ধরো এই এলাকাতে উগান্ডাতে মোটরসাইকেল মানেই বক্সার, তুমি তানজানিয়াতে ঘুরছো না, বাজাজি, ওরা বলে বাজাজি, মানে বাজাজি। এখন বাজাজি মানে তো সিএনজি আমরা জানি, কিন্তু ওরা তো ব্র্যান্ড নামে ডাকতেছে। বাংলাদেশে মোটরসাইকেলকে আমরা হুন্ডা বলি, ট্রাস্ট ইস্যু, এটা ট্রাস্ট ইস্যুর কারণে। আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরু কোন এলাকায় আছে? আফ্রিকায়।
কিন্তু সবচেয়ে বেশি এক্সপোর্ট কারা করে? ব্রাজিল, আর্জেন্টিনা, এরা গরুর মাংস। ওদের সাথে অনেক বেশি গরু আফ্রিকায় আছে, বাট এক্সপোর্ট হচ্ছে না। এক্সপোর্ট হচ্ছে না। কেন হচ্ছে না? এক্সকিউজগুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কী দেয়? আমি যদি এক্সপোর্টই করতে চাই, এটা আমাকে ইউরোপে করতে হবে ভালো প্রাইসের কারণে, অথবা আমাকে এটা প্রথমে মিডল ইস্টে করতে হবে, তারপরে আমাকে ইউরোপে মার্কেট ধরতে হবে। এই তো প্রসেস। ওরা কোন ধরনের এফডিএগুলো কোন ধরনের এক্সকিউজ দেবে? তোমাকে নিশ্চিত করতে হবে ওই গরুতে অ্যানথ্রাক্স হয় নাই, খুরা রোগ হয় নাই, কয়েকটা রোগ আছে, এগুলো হয় নাই। ওরা যেটা বলবে সেটা হচ্ছে যে গরুগুলো আছে সে গরু সুস্থ নিরোগ কিনা, এটা পুরোপুরি টেস্টেড কিনা, সার্টিফাইড কিনা। এই সার্টিফিকেশন নিশ্চিত করবে কারা? কারণ আমরা প্রোডাক্ট ট্রেসিবিলিটি কী করছি, আমাদের এখানে ধরো ওই পাশে আমরা একটা স্লোটার হাউস করলাম, আমাদের এখানে 10,000 গরু আছে এবং আশেপাশে আরও 5 লাখ গরু আমরা অ্যাকোয়ার করছি, যে প্রত্যেকটা গরু আমাদের সফটওয়্যার আসছে, আমাদের লোকজন চিকিৎসা সব ধরনের সাপোর্ট আমরা দিচ্ছি, আমাদের গরুতে আমরা দিচ্ছি, কী খাবার খাওয়াচ্ছি, কী ট্রিটমেন্ট করতেছি, এইগুলো সবগুলো সফটওয়্যারে ইনক্লুড হবে। ইনক্লুড হলে আমি যখন এই গরুটা এখানে স্লোটার করব, প্যাকিং করব, ওই গরু প্রত্যেকটা প্যাকে ওই গরুটার প্রত্যেকটা গরু আলাদা আলাদা কিউআর কোড থাকবে। ওই কিউআর কোড আমরা যখন জবাই করব, ওই গরুর কিউআর কোডগুলো ওখানে প্রিন্ট করে লাগিয়ে দিব। এটা যখন ডেনমার্কে যাবে, অথবা সুইজারল্যান্ডে যাবে, অথবা ধরো লুক্সেমবার্গে যাবে, লুক্সেমবার্গে একটা লোক একটা আমাদের শপে যাবে, মাংসটা কিনবে, যদি মোবাইলে স্ক্যান করে তাহলে সে জানতে পারবে এই মাংসটা হচ্ছে উগান্ডার কাপলেবেং ডিস্ট্রিক্টের ওখনগড় এই জায়গার এত নাম্বার সিরিয়ালের গরু, এটার বয়স হচ্ছে 27 মাস, এটাকে 3 মাস আগে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়েছিল, 6 মাস আগে এই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, সে মেডিকেল রিপোর্ট, খাবার রিপোর্ট, সব রিপোর্ট সহ পাবে। এইটা হবে আমাদের বিশ্বস্ততা জায়গা। ব্র্যান্ড মানে বিশ্বস্ততা। আমরা প্রোডাক্ট ট্রেসিবিলিটিটাকে এস্টাবলিশ করতে প্ল্যান আমাদের, এটা আমরা করতে চাই। এটা যখন করব, কোনো না কোনো কোম্পানির কাছ থেকে আমরা সার্টিফিকেশন পেয়েই যাব। হ্যাঁ, তো এই সার্টিফিকেশন যদি আমরা পেয়ে যাই তাহলে এটা আমার ওখানে সেল করাটা ইজি হবে। এখন একটা কোশ্চেন আসতে পারে, আমরা তো ডাটা ম্যানিপুলেশন করতেই পারি। এটাই আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। এখন ব্লক চেইনের ধারণা আছে, আপনাকে ট্রাস্টটা করবে যে সেই ক্লায়েন্টে যাওয়া পর্যন্ত, রাইট, ক্লায়েন্ট পর্যন্ত যে রাইট, ওই ট্রাস্টটা কিভাবে হবে? ওই কোম্পানি যখন কোম্পানি থেকে আসবে, যারা ব্লক চেইনে আইডিয়া আছে, আমাদের সফটওয়্যার আমরা ব্লক চেইন ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি সামনে। আমাদের সফটওয়্যার এখন রেডি, আমরা প্রাইমারিভাবে কোঅর্ডিনেটরে আমরা করে ফেলছি, লারাভেলে আমরা কাজ করে ফেলছি, বাট এইখানে আমরা ব্লক চেইনটাও ইনক্লুড করতে যাচ্ছি, একটা টেকনোলজি, হ্যাঁ, ডিসেন্ট্রালাইজ টেকনোলজি। ওইটা করলে আমার ডাটাটা আমি ম্যানিপুলেট করতে পারবো না। আচ্ছা, কাজেই আমরা যখন সার্টিফিকেশন দিব, যেটা ব্লক চেইনের সফটওয়্যার মেনটেন করা হয়, আমাদের এই সার্টিফিকেশন আছে, এটা অ্যাকসেপ্টেড হওয়ার চান্স অনেক বেশি। যেহেতু নিউ কনসেপ্ট, এটা ইউরোপের অনেক কোম্পানি রিজেক্ট করবে। 500 কোম্পানির কাছে গেলে একটা কোম্পানি তো অন্তত বুঝবে, লেটস ডু ইট। একটা কোম্পানি যদি প্রথম কোম্পানিটা ধরা সহজ, কঠিন হবে, দেন আস্তে আস্তে আমরা পরেরগুলোতে যেতে পারবো। রেফারেন্স বা রিভিউ থেকে আমাদের এটা চলে আসবে। নতুন কিছু করা, একদম নতুন একটা বিজনেস মডেল দাঁড় করানোটাকে বলা হচ্ছে ক্যাটাগরি এস্টাবলিশমেন্ট। একটা বিজনেসে নতুন একটা ক্যাটাগরি এস্টাবলিশমেন্ট করাটা টাফ, বাট যে করতে পারে সে মনোবলে বিজনেস করে। এখন নুডলসের কথা বললে আমরা বলি যে নুডলসের আগে ম্যাগি বসায় দেয়। কেন? নেসলে কোম্পানি প্রোডাক্ট ক্যাটাগরি এস্টাবলিশ করছিল, এমন একটা নতুন প্রোডাক্ট মার্কেটে ইন্ট্রোডিউস করছে যেটা কেউই আর মার্কেটে কারো নাই। কোকোলা ছিল, কিন্তু ওরা ওইভাবে ইনস্ট্যান্ট নুডলস আনতে পারে না। সো এরা যেটা করছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যেটা করছে নেসলে কোম্পানি, এইটা নতুন একটা ক্যাটাগরি এস্টাবলিশ করছে, নতুন একটা ক্যাটাগরি মার্কেটে ইন্ট্রোডিউস করছে স্ন্যাক্স হিসেবে। ওই সময়টা ছিল যে আমরা সকালে খেতাম, দুপুরে খেতাম, রাতে খেতাম, মাঝখানে যে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা খাবো, এই জায়গায় আমাদের কোনো প্রোডাক্ট ছিল না। একদম নতুন কনসেপ্ট, নতুন প্রোডাক্ট নতুন জায়গায় প্লেসমেন্ট করছে এবং সেটা মাত করে দিছে। সো আমাদের প্রোডাক্ট ট্রেসিবিলিটি এটা আমাদের এস্টাবলিশ করতে ইনিশিয়ালি কষ্ট হবে, বাট আমরা যদি লেগে থাকি হয়তো 10 বছর লাগবে এটা এস্টাবলিশ করতে, বাট আমরা যদি এটা করতে পারি তাহলে এটা একটা চমৎকার ব্যাপার হবে। এবং বিজনেসে আমরা এটা দিয়ে আমি যেটা মনে করি যে আমাদের পুরো ফেসি ফার্মের মধ্যে যদি ইউনিকনেস যদি ধরি, যে আমি ইউনিক সেলস পয়েন্ট যদি ধরি, প্রোডাক্ট ট্রেসিবিলিটি।
এটাই এখনও আমরা এই ইউএসপিটাকে ওইভাবে ব্যবহার করছি না, ওইভাবে মার্কেটিং করতেছি না, আমরা আরও গোছাচ্ছি। যেমন আজকে সকালে মিটিং হলো আমাদের স্লোটার হাউসটাকে এসি রুম করে ফেলা, যেখানে জবাই করবে এবং যেখানে প্যাকেজিং হবে, প্যাকেজিং এখন মাটিতে করা হবে, ওটা এখন টেবিল স্টিলের ফ্রেমে চলে আসবে, অ্যাপ্রন পরে এবং নির্দিষ্ট মানে 18 ডিগ্রি 20 ডিগ্রি তাপমাত্রা, যাতে ঘামের ফোঁটাটাও যেন না পড়ে। যেন এখন আমি যদি এখন মাংস কিনতে যাই, 10টা বাজে বাজারে গেলাম, ওই গরু জবাই হচ্ছে 6টা বাজে, 6টা বাজে গরু জবাই করার পর থেকে ওটা যে কেটে ঝুলায় রাখছে রাস্তায়, কত ধুলাবালি মাছি টাছি পড়তেছে। আমাদের গরু জবাই হচ্ছে, ওইখানে প্যাকেজিং হচ্ছে, ফ্রিজিং মানে ঢুকতেছে, আমাদের শপে চলে যাচ্ছে, ধুলাবালি নাই। এই প্রোডাক্টগুলো আপনারা কোথায় কোথায় সেল করতেছেন এখন বাংলাদেশে? এখন ঢাকাতে আমাদের বনশ্রী আউটলেটে বি ব্লকে আছে, মোহাম্মদপুরে শের বাংলা রোডে আলাকুই মসজিদের পাশে, আর পল্লবীতে আগামী মাস থেকে আমরা শুরু করব। সো আমাদের অলরেডি হাইজিন আমরা অনেকটা মেনটেন করতেছি, এটাকে আরও কোয়ালিটি ডেভেলপ করা যায়। যেমন আমরা যদি এখান থেকে মাংস ইউরোপে পাঠাতে চাই, তো আমাকে আগে তো ওখানে প্র্যাকটিস করতে হবে, ওই যে অভিজ্ঞতার কথা যেটা বললাম। যেমন আমরা এখন আজকে করলাম যে মানে গরম আসতেছে সামনে, মাংসের প্যাকেটের মধ্যে যদি বাতাস থাকে তাহলে মাংস পানি ছেড়ে দেয়, মাংসে পানি ছেড়ে দিলে মাংসের কোয়ালিটি ডাউন হয়ে যায়, রক্তের গন্ধ চলে আসে। তো আমরা যদি এটা ভ্যাকুয়াম প্যাক করি তাহলে এটা হবে না। সো ভ্যাকুয়াম প্যাকের মেশিন লাগবে। তারপরে আমরা যে স্টেক বের করব, মাংসের মিক্সিংয়ের হাড় এবং চর্বির অনুপাত ঠিক রেখে আমরা যে মাঝখান থেকে স্টেকটা বের করব, স্টেকটা তো আমাকে ব্লাস্ট করতে হবে, মানে বরফ বানাইতে হবে, তারপরে তো ওটা মেশিনে কাটতে হবে, একদম সমান মাপে কাটতে হবে, স্টেক বের করতে হবে। এবং আমরা সামনের চামড়াটাকে খাওয়ার প্রসেস করে আমরা রেডি টু কুক করে সেল করতে চাই। তারপরে আমাদের আরেকটা রুম লাগবে ওখানে, যেমন আমাদের 8 কাঠার একটা মানে শেড নেওয়া ছিল, আমরা পাশে আরেকটা 8 কাঠা নিয়ে ফেলছি, এখন ওইটাতে কাজ শুরু হবে। এই যে ডেভেলপমেন্ট, ওইখানকার ওই প্র্যাকটিসটা আমরা এখানে কাজ করবে। তুমি তো এখানে তো আমরা গত কয়েকদিন ধরে মাংস কিনতেছি, তাই না? এরা মাংস কাটা, আমাদের কষাইরা যত চমৎকারভাবে চারকোনা টুকরো টুকরো করে মাংস কাটে, এরা তো সেটা পারে না, হাড় মাংস সব মানে থেতলায় ফেলে। সো বাট আমরাও কি আসলে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আছি? না, আমাদের বাংলাদেশি কষাইরা অনেক ভালো, এদের তুলনায় অনেক দক্ষ। তাহলে এখানে নিয়ে এসে এদেরকে এটা শেখাইতে হবে, দেন এদেরকে এক্সপোর্ট ওরিয়েন্টেড মাংস কীভাবে তৈরি করতে হয়, প্রসেস করতে হয়, সেটা শেখাইতে হবে। ওদেরকে শেখাবো কি, আমাকে নিজেকে আগে তো আমাকে শিখতে হবে। আমি তো বেঙ্গল মিটের মতো অত অভিজ্ঞ না, তাই না? বেঙ্গল মিট হচ্ছে মার্কেট লিডার, এবং আমি বিশ্বাস করি তার মার্কেটে 1 নম্বরেই থাকবে। আমি 2 নম্বরে আসি, 3 নম্বরে আসি। তো 2 নম্বর বা 3 নম্বরে আসতে গেলে তাদের যে গুড প্র্যাকটিসগুলো আছে, সেই প্র্যাকটিসগুলো আমাকে শিখতে হবে, আমাকে অ্যাডপ্ট করতে হবে, আমি যেটুকু পারি। সো আমরা এখন সেমি অটোমেটিক সিস্টেমে আমাদের স্লোটার হাউস নিয়ে যাচ্ছি। ওটা হয়তো 3 বছর পর আমরা ফুল অটোমেটিক সিস্টেমে নিয়ে যাব, ধাপে ধাপে যাইতে হবে এক্সপিরিয়েন্স করে করে। সো ওইখানের এক্সপিরিয়েন্সটা 3 বছর পর আমরা যখন এখানে কাজ শুরু করবো, তখন ওইখানে আমি অলরেডি একটা আমাদের এটা আমরা পাইলটিং করা হয়ে গেছে। সো এখানে যখন আমি 1-2 কোটি টাকার মানে মেশিনাইজ নিয়ে আসবো, তখন সেটা আমার প্র্যাকটিস অলরেডি করা হয়েছে এবং এটা আমার লস হবে না। এগ্রিকালচার নিয়েই আফ্রিকাতে আসেন আর আগাচ্ছেন, আপনি তো অনেক কিছুই স্টাডি করছেন অ্যান্ড আফ্রিকার অনেকগুলো অপরচুনিটিস আপনি দেখছেন। সর্বশেষ এইটুকুই জানতে চাইবো যে সবাইকে যে এখানে আফ্রিকা যদি কেউ আসতে চায়, সবাইকে যে এগ্রিকালচার করতে হবে তা না, বা সবাইকেই যে এখানে এত বড় লার্জ স্কেলে সবকিছু করতে হবে তা না, ছোট স্কেলে বা অনেক কিছু করার এখানে আছে। তো সেরকম কি কি অপরচুনিটিস গুলো আপনি দেখেন, ছোটতে বলেন বা মিডিয়াম বলেন বলেন? যত ইলেকট্রিক বিজনেস, একটা সেদিন আমরা কিনলাম, মাল্টিপ্লাক কিনলাম, যেটা 300 টাকা কেনার কথা, যেটার দাম 300 টাকা হওয়া উচিত, সেটার দাম 1200 টাকা। যেমন আবিদ ভাই নামে একজন আছে মাল্টিপ্লানে, ঢাকা মাল্টিপ্লানে, উনি পাওয়ার কেবল তৈরি করতেছে, ঢাকা উদ্যানের দিকে কারখানা করছেন। সো এই ধরনের যারা ছোট স্মল বিজনেস প্রোডাকশন ইউনিট, যেমন ধরো সেদিন আমরা আলোচনা করলাম যে বেড ম্যাট্রেসের কথা বললাম। সো মানে এগ্রিকালচার জাহিদ ভাই করছে, জাহিদ ভাইকে দেখে অনেক উৎসাহিত হয়েছি, সাইফ ভাইকে দেখছি ব্লগিং করতেছে। সবাই যে একই রকম কাজ করবো তা না, বরং এগ্রিকালচারে প্রফিট কম, তাই না? সো ইলেকট্রিকের বিজনেস করা যেতে পারে, এইখানে ছোটো ছোটো প্রোডাকশনে কাজ করা যেতে পারে। হ্যাঁ, আর কেউ যদি মোম্বাসা বা ওইদিকে যায়, নারকেল প্রচুর, ওই নারকেল সবরা এখানে পাঠাও, ওখান থেকে নারকেল সবরা এখানে নিয়ে আসে, এখানে বেড তৈরি করে বেচো। হ্যাঁ, এখানে একটা বেডের দাম হচ্ছে 5000 টাকা, তুমি 1200 টাকা 1500 টাকা বেড বানায় দাও, সিরিয়াল দিয়ে পাওয়া যাবে না, তাই না? তো এরকম অনেক ধরনের আলাদা আলাদা ব্যবসার সুযোগ আছে। যে ব্যবসা করেন সেই ব্যবসার অভিজ্ঞতাটা নিয়ে আসা উচিত, ওখানে অভিজ্ঞ হওয়া উচিত, এখানে এসে চাকরি করা উচিত, দেন শুরু করা উচিত। তো
অনেক অনেক থ্যাংক ইউ। অনেক কিছু আপনারা জাহিদ ভাই সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড ওনার কাছ থেকে অনেক কিছু ইনফরমেশন আমরা গ্যাদার করলাম। আর এখানে আপনাদের আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করবো ডেফিনেটলি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে জাহিদ ভাই ওনার ভিশন নিয়ে অ্যান্ড ওনার প্রজেক্ট নিয়ে প্লাস ওনাকে প্রেজেন্ট করার জন্য যতগুলো প্ল্যাটফর্ম ছিল সবগুলো ছিল বাংলাদেশে। এবার এই প্রথম মানে আফ্রিকা প্রজেক্ট নিয়ে নিজেকে আফ্রিকার প্রজেক্টে বসে কথা বলা গেল। আফ্রিকা প্রজেক্টে এসে আপনাদেরকে এক্সপ্লেন করার মতো একটা চান্স হয়েছে অ্যান্ড এটাতে আমি আমার অনেক বেশি ভালো লাগতেছে যে ভাই গল্প শোনাচ্ছেন আমাদেরকে আর আমি ওনার প্রজেক্টের দিকে তাকাই আছি। এটা একটা বাড়তেছে, প্রজেক্ট আগাচ্ছে। ভাই দাদা আনসিন আফ্রিকা আমার ইউটিউবে ব্লগ চ্যানেলে আপনারা ওই ভাইয়ের 5 টাকা ফার্মের যে ব্লগটা ওটা দেখে নিতে পারেন। ওনার ফার্মটা এখন কোন পর্যায়ে আছে সেটাও আপনারা দেখে নিতে পারেন। তো অনেক অনেক থ্যাংক ইউ আপনাদেরকে এই পর্যন্ত দেখার জন্য। দেখা হবে হয়তো বা নেক্সট কোনো এপিসোডে এই আফ্রিকা বা পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে নতুন কোনো গেস্টের সাথে। প্রবাসী রেডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এমন স্টোরিগুলো ঘরে বসে শোনার জন্য। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সি ইউ ইন নেক্সট এপিসোড। তো অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। এই তো সবার কাছে দোয়া প্রার্থী এবং আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।